আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করা শুরু করব নতুন একটি ড্রামা যেটার নাম মিস নাইট অ্যান্ড ডে। এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা। তো শুরুতেই গল্পের নায়িকা মিজিন সাইকেল চালিয়ে একটা জবের রিটেন এক্সাম দিতে যায়। এক্সাম ভালোভাবে কমপ্লিট করে বের হলে একটা লোক তাকে বলে, তুমি হাইয়েস্ট নাম্বার পাবা, আমি মিরাকল ওয়ার্কার, আমি হেল্প করলে তুমি এই জবটা পেয়ে যাবা, এই বলে তার বিজনেস কার্ড দেয়। এদিকে মিজিনের মা তার জবের জন্য প্রে করতে করতে বলছিল, মিজিন টানা 8 বছর ধরে অনেক কষ্ট করে পড়াশোনা করছে, বাট একবারও সে কোনো জব পায় নাই। তো প্লিজ এবার মিজিনকে জব পেতে হেল্প করুন। বাট সে তাকিয়ে দেখে যে বাটিটার সামনে সে প্রে করছিল একটা বিড়াল এসে সেটা ভেঙে ফেলেছে। এরপর মিজিন ভাইভা এক্সাম দিতে গেলে দেখে ওই নামে আরো একজন মেয়ে আছে। সেই মেয়েটার বয়স কম, তাই ইন্টারভিউয়াররা তাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছিল। মিজিন যখন বাসায় যাচ্ছিল তখন তার ফোনে মেসেজ আসে যে চাকরিটা সে পায় নাই। এটা দেখে সে কান্নাকাটি করা শুরু করে। এরপর মিজিন বাসায় আসলে তার মা বলে, তুমি জব পেয়েছো আর আমাদেরকে জানাও নাই। মিজিনের মা ওই অফিসে কল করেছিল, বাট ওইখানে তো মিজিন নামে অন্য একটি মেয়ে ছিল। নায়িকা মিজিন চিন্তা করে বুঝতে পারে যে অন্য মিজিন মেয়েটা জব পেয়েছে, বাট তার প্যারেন্টস এর খুশি দেখে সে আর সত্যি কথা বলতে পারে না। এই জন্য মিজিন আরো বেশি প্রেশার ফিল করে, তাই সে পরদিন ওই বিজনেস কার্ড দেওয়ার লোকটির সাথে দেখা করতে যায়। তো একটা ক্যাফেতে তার সাথে মিট করতে গেলে সেখানে সে দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে জিনুং অর্থাৎ নায়ক তাকে ধরে ফেলে, বাট মিজিন তাকে কিছু না বলেই ভিতরে চলে যায়। মিজিন আজকে কোটলেটির গেট আপে ঘুরছিল, কারণ একটা শুটিং এ সে একটা এক্সট্রা রোল করে এসেছে, বাট ড্রেস চেঞ্জ করার সময় পায়নি। বিজনেস কার্ড দেওয়ার লোকটা হলো একটা প্রতারক। সে জব দেওয়ার কথা বলে মিজিনের কাছে অনেক টাকা চায়। মিজিন অলরেডি কিছু টাকা তাকে পাঠিয়ে ফেলেছে। পাশের সিটে বসে জিয়ং এই লোক আর মিজিনের সব কথা শুনছিল। কথা শুনে এসে বুঝে গেছে এই লোকটা একটা প্রতারক। তো লোকটা যখন ওয়াশরুমে গেছিল তখন জিয়ং একটা বাহানা করে লোকটার কাছ থেকে ফোন ধার নেয় আর একজনকে কল করে বলে এই নাম্বারটার ইনফরমেশন চেক করতে। এরপর জিয়ং এর ফোনে সেই লোকটা মেসেজ দিয়ে বলে মোবাইলটা কোনো রেজিস্টার করানো। এরপর জিয়ং কফি নিয়ে এসে প্রতারকটার গায়ে ঢেলে দেয়। এতে সে তার মানিব্যাগটা বের করে বাইরে রেখে গা মুছতে লাগে। তখন জিয়ং তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে আবারও সেই লোকটাকে কল দিয়ে প্রতারকের আইডি কার্ড থেকে নাম দেখে তাকে বলে এই নামের লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করতে। এটা শুনে প্রতারকটা দৌড়ানো শুরু করে আর জিয়ং তার দিকে একটা চেয়ার ছুঁড়ে মারলে সে পড়ে যায়। এরপর জিয়ং মিজিনকে বলে, আপনি দেখে বুঝতেছেন না ও একটা প্রতারক। ভদ্রলোকটা দৌড়ে পালানো শুরু করে, তাই জিয়ং আর মিজিনও তার পিছনে দৌড়ানো শুরু করে। অনেক সময় ধরে দৌড়ানোর পর একটা পুলিশ জিয়ংকে দেখে তাদের পিছনে আসে। এরপর জিয়ং প্রতারকটাকে ধরে আর পুলিশটা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিয়ং পেশায় একজন প্রসিকিউটর, এই জন্য তার এই পুলিশের সাথে অনেক ভালো জানাশোনা। এতক্ষণে মিজিন আসে আর সে প্রতারকের চুল ধরে টানাটানি করে বলতে থাকে আমার টাকা ফেরত দাও। এরপর সে রাস্তায় বসে কাঁদতে লাগে। এটা দেখে জিয়ং এর একটু খারাপ লাগে। এরপর মিজিন রাস্তায় খালি পায়ে হাঁটছিল, তাই জিয়ং তার গাড়িতে থাকা এক্সট্রা এক জোড়া জুতা মিজিনকে অফার করে আর মিজিনকে তার গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠে মিজিন ভাবতে লাগে এই লোকটাও কি প্রতারক, আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। পুলিশ স্টেশনে এসে নেমে যাওয়ার সময় মিজিন তাকে বলে আমার কাছে আপাতত দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র এই আপেলটা ছাড়া। এটা বললে সে আপেলটা দিয়ে চলে যায়। মিজিন পুলিশকে জিজ্ঞেস করতে থাকে টাকাটা সে কখন পাবে, বাট তারা বলে এই টাকা পাওয়া এত সহজ হবে না, আপনি নাও পেতে পারেন। মিজিন কাঁদতে কাঁদতে বলে আমি আমার ব্যাংক বুকও এই লোকটাকে দিয়ে দিয়েছি। এদিকে জিয়ং বাসায় এসে তার খাম থেকে কাগজ বের করে দেখে এটা মিজিনের রিজিউম। তখন তার মনে হয় গাড়িতে হয়তো তাদের দুজনের খাম অদল বদল হয়ে গেছে। এদিকে মিজিন অসহায়ের মতো রাস্তায় বসে অন্য অফিস ওয়ার্কারদের আইডি কার্ড দেখছিল আর ভাবছিল দুনিয়াতে এত কোম্পানি থাকতেও আমার কাজ করার জন্য একটা কোম্পানিও নেই। তখন মিজিনের কাছে আবার একটা ফ্রড কল আসে। লোকটা পরিচয় বলে সে প্রসিকিউটর, বাট মিজিন অনেক চিল্লাপাল্লা করে ফোনটা কেটে দেয়। এদিকে জিয়ং মিজিনের রিজিউমে থাকা নাম্বারটায় কল দেয় নিজের খামটা ফেরত নেওয়ার জন্য, বাট মিজিন ভাবে আবারও সে ফ্রডটা কল করেছে, তাই মিজিন রেগে তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে কল কেটে দেয় আর তার নাম্বারটাও ব্লক করে দেয়। মিজিনের এমন ব্যবহার দেখে জিয়ং একদম হতবাক হয়ে যায়। এরপর মিজিন বাস থেকে নেমে হাঁটতে লাগলে তখন ওইখানে সেই বিড়ালটাকে দেখানো হয় যে মিজিনের মার প্রার্থনার বাটি ভেঙে পালিয়েছিল। জিয়ং চেয়ারে বসে একটা কেস নিয়ে ভাবছিল যে একটা এলাকা থেকে অনেক মহিলারা মিসিং হয়েছে। মিজিন যখন বাসায় যাচ্ছিল তখন ওই বিড়ালটা তাকে ফলো করছিল। মিজিন এটা দেখে বিড়ালটাকে দুধ খেতে দেয়। এরপর সে বিড়ালটাকে বলে আমার পিছু না নিয়ে কোনো এক বড় লোকের পিছু নাও যে তোমাকে অর্গানিক ফুড খাওয়াতে পারবে। সে বাসায় ঢুকে দেখে তার প্যারেন্টস নিউজ দেখছিল।
হঠাৎ টিভিতে তার প্রতারিত হওয়ার নিউজ আসে, তাই মিজিন দ্রুত বাহানা করে টিভিটা অফ করে ফেলে। তার মা তাকে বলে, জলদি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য আজকে গরুর মাংস রান্না করেছি। মিজিনকে সবসময় পোর্ক দেওয়া হতো, তাই সে এটা নিয়ে অনেক অভিযোগ করত। বাট আজকে সে জব পেয়েছে বলে তাকে গরুর মাংস দেওয়া হচ্ছে। বাট মিজিনের মনে তো আর এইসব খাওয়ার সুখ নেই, তাই সে তার রুমে চলে যায়। রুমে গিয়ে সে তার সব বই খাতাগুলো নিয়ে বাইরে এসে পুরানো শুরু করে। অন্যদিকে জিয়ং মিজিনের রিজিউমটা পড়ছিল। 8 বছর ধরে মিজিন অনেক কষ্ট করেছে, বইগুলো পড়াতে পড়াতে সেই সব মনে করে কাঁদতে লাগে। আর তখনই বৃষ্টি নামে। কিছু সময় পর মিজিন ড্রিঙ্ক করছিল, তখন সে আবারও সেই বিড়ালটাকে দেখে। বিড়ালটা হঠাৎ কুয়োতে ঝাঁপ দিলে ওকে বাঁচানোর জন্য মিজিনও ঝাঁপ দেয়। তখন মিজিন ভাবছিল, সবার অজান্তে এভাবেই আমি গায়েব হয়ে যেতে পারতাম, না হলে আমি অন্য কেউ হয়ে যেতে পারতাম। পরদিন সকালে মিজিনের ঘুম ভাঙার পর তার গা অনেক ভারী ভারী মনে হচ্ছিল, আর সে কম্বল থেকে বেরোলে আমরা দেখি মিজিনের মায়ের বয়সী একজন মহিলা। মিজিন যে অন্য কেউ হয়ে যেতে চেয়েছিল তার এই উইশ পূরণ হয়েছে। মিজিনের প্যারেন্টস তাদের বাসায় এমন একটা অপরিচিত মহিলাকে দেখে অনেক ঘাবড়ে যায়। তারা মিজিনকে ডাকতে লাগলে বয়স্ক মহিলাই বারবার সাড়া দিচ্ছিল। এরপর তারা ভয়ে পুলিশকে কল করে। পুলিশ স্টেশনে মিজিনকে বিভিন্ন প্রশ্ন করা হয়, বাট সে বারবার এটাই বলছিল, আমিই মিজিন। তো ফাইনালি পুলিশেরা ভাবে এই বয়স্ক মহিলার হয়তো স্মৃতিশক্তির লোপ পেয়েছে। সবার এমন অবস্থা দেখে মিজিন ঘাবড়ে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে একটা ক্যাফের মধ্যে লুকিয়ে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায়। একটা পুলিশ তাকে অসুস্থ বয়স্ক মহিলা ভেবে টেনে বের করতে লাগলে সে দেখে 28 বছরের মিজিন। মানে মিজিন আবার তার বডি ফিরে পেয়েছে। নিজের ফেস দেখে মিজিন অনেক খুশি হয়। এরপর সে বাসায় যায়। বাসায় তার প্যারেন্টস অনেক লাঠি সোটা নিয়ে এসেছে। আবারও যদি ওই বয়স্ক মহিলা তাদের বাড়িতে প্রবেশ করে তাহলে এইসব দেখে তাকে ভয় দেখাবে। মিজিন মনে মনে বলতে থাকে, ওই বয়স্ক মহিলাটা তো আমি। এরপর সে রুমে গিয়ে ভাবতে লাগে, এগুলো আমার সাথে কি হচ্ছে। আর এই দুশ্চিন্তায় সে অনেক কাঁদতে লাগে। এইসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে সে এবার নিজ চোখে তার পরিবর্তন দেখে। হঠাৎ দেখে তার চিকুন হাত মোটা হয়ে যাচ্ছে। আর দৌড়ে আয়নার কাছে গেলে দেখে সে আবারও সেই বয়স্ক মহিলায় পরিণত হয়েছে। এটা দেখে সে চিৎকার করে। তখন তার বাবা রুমের মধ্যে আসতে চাইলে মিজিন বলে, কিছু হয়নি, আমার ঠান্ডা লেগেছে। এরপর ফ্রাস্ট্রেশনে সে নিজের চুল নিয়ে টানাটানি শুরু করে। এরপর সে কোনো মতো বেরিয়ে একটা পশু হাসপাতালে যায়। বাট এতক্ষণে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মিজিন আবার তার আসল রূপ ফিরে পেয়েছে। হাসপাতালে গিয়ে সে গত রাতে রেখে যাওয়া বিড়ালটাকে দেখতে চায়। মানে গত রাতে বিড়ালটাকে কুয়ো থেকে বাঁচিয়ে মিজিন হসপিটালে অ্যাডমিট করে রেখে গিয়েছিল। বাট হসপিটালের লোক জানায় ট্রিটমেন্ট করার পর বিড়ালটা গায়েব হয়ে গেছে। মিজিন ভাবতে লাগে, আমাকে বিড়ালটা খুঁজে বের করতে হবে। এরপর দেখানো হয় কোনো একটা বাড়িতে বিড়ালটা কিছু কাগজের মধ্যে বসেছিল। ওইখানে একটা কাগজে লেখা ছিল মিসিং পারসন লিমসন। এরপর আদালতের সামনে একটা লোকের অনেকগুলো ফ্যান এসে চিৎকার করে বলতে থাকে যে সে গিল্টি না। পরে এই লোকটা এলে আদালতের কার্যক্রম শুরু হয়। এই কেসের প্রসিকিউটর হলো জিয়ং। জিয়ং বাইরে বেরিয়ে এলে রিপোর্টাররা তাকে প্রশ্ন করতে আসে, আর তাতে জিয়ং এর গায়ে ধাক্কা লাগে। এতে সে রিপোর্টারদের ম্যানার নিয়ে তাদেরকে কথা শুনিয়ে দেয়। জিয়ং অনেক স্কিল্ড, বাট তার পার্সোনালিটি অনেক খারাপ। রিপোর্টারদের প্রশ্নের উত্তর দিয়ে জিয়ং চলে যেতে লাগলে ফ্যানগুলো এসে জিয়ং এর গায়ে ডিম ছুঁড়ে মারে। বাট জিয়ং চালাকি করে আজকে ছাতা নিয়ে এসেছে। জিয়ং ছাতাটা খুলে ধরে আর ডিমগুলো এসে সব ছাতায় লাগে। এটা দেখে ফ্যানগুলো আরো অনেক বিরক্ত হয়ে যায়। এদিকে বয়স্ক মিজিন তার নিজের কোনো জামাই পরতে পারছিল না। তার নিজের সব জামাই তার গায়ে ছোট হচ্ছিল। তাই সে তার মার রুম থেকে তার মায়ের কিছু জামা নিয়ে আসা। এরপর তার মা বাসায় আসে আর মিজিনকে ঘুম থেকে উঠতে বলে। মিজিনের দরজা লক ছিল, তবুও সে বাহির থেকে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। আর ভয়ে মিজিন কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে থাকে। তার মা তাকে কম্বল থেকে বের করার অনেক চেষ্টা করে। কম্বল নিয়ে তারা দুজন টানাটানি শুরু করে। বাট এক পর্যায়ে না পেরে মা চলে যায়। তখন মিজিন আবারও উঠে রুমের দরজাটা লাগিয়ে দেয়। এরপর মিজিন বিভিন্ন হসপিটালে গিয়ে তার সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে। বাট এটা তো কোনো বিশ্বাসযোগ্য কথা না যে দিন হলে তার বয়স বেড়ে যায় আর রাত হলে সে ঠিক হয়ে যায়। তো মিজিন বোঝা যায় এভাবে কিছু ঠিক করা সম্ভব না। তাই সে দিনে বাসা থেকে বেরিয়ে যায় আর রাত হলে আবার ফিরে যায়। এভাবে করতে করতে কিছুদিন কাটে। এরপর সে একজন কবিরাজের কাছে যায়। কবিরাজকে সে বলে, আমি ঘুম থেকে উঠলে এমন বয়স্ক হয়ে যায়। কবিরাজটা বলে, তোমাকে ভূতে ধরেছে। এই বলে সে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে থাকে। আর এর মধ্যে রাত হয়ে যায়। তো মিজিন আবারও তার নিজের আসল ফেসে ফিরে আসে। কবিরাজটা চোখ খুলে এত কম বয়স্ক একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়। আর সে ভয় পেয়ে মিজিনকে ওখান থেকে তাড়িয়ে দেয়।
একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে বয়স্ক মিজিন একটা ছোট ব্রিজের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আমার সাথে এগুলো কেন হচ্ছে, এগুলো কি আমার দোষ? তখনই বিদ্যুৎ চমকায় আর অনেক জোরে বাতাস হয়ে মিজিনের গায়ে একটা পোস্টার উড়ে এসে জড়িয়ে যায়। মিজিন সেটাকে ছাড়ানোর চেষ্টা করলে সে পানিতে পড়ে যায়। এরপর উঠে সে পোস্টারের দিকে তাকিয়ে দেখে ওইখানে বয়স্ক লোকদের জব ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মিজিন ওইখানে তার নাম লিমসন বলেছে। ওই ইন্টারভিউতে অংশ নেওয়া অন্য পার্টিসিপেন্টরা অনেক বেশি বয়স্ক, তাদের মধ্যে লিমসনের বয়সই সবচেয়ে কম। অন্য পার্টিসিপেন্টদের তুলনায় লিমসন অনেক ভালো পারফর্ম করছিল, এটা দেখে ইন্টারভিউয়াররা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়ং সোউলের বড় অফিস ছেড়ে সোহান নামের ছোট একটা শহরে নিজে ট্রান্সফার নিয়ে নেয়। লিমসনের ইন্টারভিউর রেজাল্ট দেওয়ার টাইম চলে আসে আর সে দেখে সে সিলেক্ট হয়েছে। এরপর সে জব পাওয়ার খুশিতে আনন্দে লাফাতে থাকে। এপিসোডের শুরুতে মিজিন ঘুমের মধ্যে তার ছোটবেলার কিছু কাহিনী দেখে, যেখানে ছোট্ট মিজিন তার খালার সাথে একটা বিড়াল নিয়ে খেলছিল। এরপর সে উঠে তাদের বাড়ির স্টোর রুমে যায়। ওইখানে লিমসন নামের এক মহিলার মিসিং প্যাম্পলেট ছিল। তখন তার আবারও ছোটবেলার কথা মনে পড়ে, যে তার খালা হারিয়ে গিয়েছিল। এই কারণে তার মা অলমোস্ট প্রতিদিন পুলিশ স্টেশনে গিয়ে কান্নাকাটি করত। সকালে মিজিন বেলা ওঠার আগেই তার জবের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যেতে যেতেই সে বয়স্ক মহিলায় পরিণত হয়। মিজিন সাইকেল চালিয়ে সোহান প্রসিকিউটর অফিসে যায়। ওইখানে লিমসন সহ তার সাথে চাকরি পাওয়া অন্য লোকদের স্বাগতম জানানো হয়। লিমসন ক্লিনিং এর কাজ পায়। সে খুব খুশি মনে ডান্স করতে করতে ফ্লোর মুছতে লাগে। সে যে রুমটা পরিষ্কার করছিল এই রুমে আজকে জিয়ং ট্রান্সফার হয়ে আসবে। তো জিয়ং এসে দেখে লিমসন ওইখানে পাগলের মতো ডান্স করছে। লিমসন জিয়ংকে দেখে অবাক হয়ে পড়ে যেতে লাগলে জিয়ং তাকে ধরে ফেলে। এইভাবে লিমসন জানতে পারে জিয়ং পেশায় একজন প্রসিকিউটর। এরপর লিমসন চেঞ্জিং রুমে বসে ভাবতে লাগে, আমি যে রুমটা পরিষ্কার করছিলাম সেখানেই কেন তার আসতে হলো। এরপর জিয়ং একটা এজেন্টের কাছে যায় বাসা খুঁজতে। সে এজেন্ট তাকে জিজ্ঞেস করে, আপনি কি ভূত দেখতে পান? জিয়ং বলে, আমি কখনো দেখি নাই আর আমি বিশ্বাসও করি না। এরপর এজেন্ট তাকে একটা বাসায় নিয়ে আসে, আর জিয়ং এর সেটা ভালো লাগে বলে সে এই বাসাটাই নিয়ে নেয়। ওইখানে মিজিনের বাবাও ছিল। তার কথা শুনে মনে হয় এই বাসায় কিছু একটা প্রবলেম আছে। রাতে মিজিন তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, কজ দিনে তো আর পসিবল না। তার ফ্রেন্ডের অনেক ফলোয়ার থাকায় মিজিন তাকে সেই বিড়ালটার একটা ছবি দেয়। মিজিন ভাবছিল ওই বিড়ালটাকে খুঁজে পেলে তার এই বয়স বাড়ার সমস্যার সমাধান হবে। এরপর মিজিন তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আমি আসার সময় দেখলাম ভুতুরের বাড়িটার লাইট অন। তখন ফ্রেন্ডটা বলে, ওই বাসায় ভাড়াটে উঠেছে। আমার বাবা টাকার পিছনে এতটাই অন্ধ যে ভুতুরে বাড়িতেও ভাড়াটে তুলেছে। রাতে জিয়ং ঠিকভাবে ঘুমাতে পারে না, তাই সে ওষুধ খেতে ওঠে। আর তখন সে দেখে ওয়াশরুমের লাইটটা একা একা নিভে গেল। এরপর জিয়ং অনেকবার সুইচ অন অফ করে, তবুও লাইটটা জ্বলে না। এরপর জিয়ং চলে যেতে লাগলে লাইটটা হঠাৎ জ্বলে ওঠে। এটা দেখে জিয়ং বেশ চমকে যায় আর এজেন্টের কথাগুলো মনে করে। দেন জিয়ং ওই এলাকার ম্যাপ দেখে আর ভোরে জগিং এ যায়। লিমসন তার এয়ারবাড খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে জিয়ং কিছু একটা পাড়িয়ে চেক করে দেখে এয়ারবাড। সে বুঝতে পারে এটা লিমসনের। কোয়ের ড্রাগের নিউজ পাবলিশ হওয়ার কারণে এখন নিজের ইমেজ ভালো করার জন্য সে সোহান প্রসিকিউটর অফিসে পাবলিক সার্ভিস ওয়ার্কার হিসেবে কাজ করবে। এখানে জিয়ং আর লিমসনও জব করে। কো আসবে বলে ফ্যান আর জার্নালিস্টরা প্রসিকিউটর অফিসের সামনে ভিড় বসায়। কোয়েলে রিপোর্টাররা তাকে বিভিন্ন প্রশ্ন করছিল। তখনই হঠাৎ একটা অ্যান্টিফ্যান দৌড়ে এসে কোয়ের গায়ে অ্যাসিড ছুড়ে মারে। বাট তখনই লিমসন সুপারম্যানের মতো এসে অ্যান্টিফ্যানকে মব দিয়ে আঘাত করে। তাই অ্যাসিডটা লিমসনের গায়ে পড়তে লাগলে জিয়ং এসে তার ছাতা খুলে লিমসনকে প্রোটেক্ট করে। এই ঘটনার পর ক্যাফেটেরিয়াতে কিছু মেয়ে জিয়ং এর খুব প্রশংসা করছিল। তখন আরেকটা মেয়ে এসে বলে যে জিয়ং এর কোনো প্রাইভেট লাইফ নাই, সে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কাজ করে কাটায়। লিমসন কিছুটা ইমপ্রেস হয়ে গেছিল, বাট এগুলো শুনে সে ভাবে থাক, এই লোকের কাছ থেকে দূরে থাকাই ভালো। জিয়ং নিজের খাম ফেরত নেওয়ার জন্য মিজিনের রিজিউমে থাকা ঠিকানায় চলে যায়, বাট গিয়ে দেখে ওইটা একটা বাজারের মধ্যে মাংসের দোকান। দোকানটা মিজিনের মায়ের। জিয়ং গিয়ে তার সাথে কথা বললে মা কল করে মিজিনকে ডাকে। তাই মিজিন খুব দ্রুত সব কাজ ছেড়ে চলে আসে। প্রথমে মিজিনের মা জিয়ংকে খুব লুক দিচ্ছিল, বাট যখনই সে জানতে পারে জিয়ং সিভিল সার্ভেন্ট, এরপর তার বিহেভিয়ার পুরাই চেঞ্জ হয়ে যায়। সে জিয়ংকে অনেক ভালো করে ট্রিট করা শুরু করে। মিজিনের এত দ্রুত যাওয়ার কারণ ছিল সে ভয় পাচ্ছিল যে মিজিন যে ফ্রডের কাছে সব টাকা হারিয়েছে জিয়ং এটা তার মাকে বলে দেয় কিনা। মিজিন বয়স্ক থাকা অবস্থাতেই তার মায়ের শপে আসে। এতে তার মা ধেয়ে এলে মিজিন দ্রুত পালিয়ে বাসায় যায়।
গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো সে আবারও তার নিজের শরীরে ফেরত আসে। এরপর দৌড়ে আবারও সে শপে আসে আর জিয়ংকে নিয়ে বেরিয়ে যায়। জিয়ং তার খাম ফেরত চাইলে মিজিন বলে, এটা তো আপনি কল করে বলতে পারতেন। তখন জিয়ং বলে, আমি আপনাকে কল করেছিলাম, বাট আপনি অনেক বাজে ব্যবহার করে কেটে দিয়েছেন। এরপরও আমি 27 বার কল দিয়েছি। এরপর মিজিনের মনে পড়ে যে ওই দিন কি হয়েছিল। মিজিন বাসায় গিয়ে খামটা খুঁজতে লাগলে তার মনে পড়ে অন্যান্য বইয়ের সাথে খামটাও সে পোড়াতে নিয়ে গিয়েছিল। এটা জিয়ংকে বললে সে অনেক বেশি রেগে যায়। এরপর মিজিনের মনে পড়ে ওই দিন বৃষ্টি শুরু হওয়ার কারণে বইগুলো পড়েনি, তাই সে ভাবে তার মা হয়তো পুরনো কোনো বইয়ের দোকানে বইগুলো রেখে এসেছে। তাই সে জিয়ংকে নিয়ে পুরনো বইয়ের দোকানে গিয়ে খামটা খুঁজতে লাগে। মিজিন অনেকক্ষণ ধরে খামটা খুঁজছিল, জিয়ং তার দিকে তাকিয়েছিল। এত দেরি হওয়ার পরও বাসায় না ফেললে মিজিনের মা ভাবতে লাগে মিজিন হয়তো ডেটে গেছে। মিজিনের মাথায় কিছু বই পড়ে যেতে লাগলে জিয়ং তাকে বাঁচায়। এরপর দেখানো হয় রাস্তায় একটা মহিলা দৌড়াচ্ছে আর তার পিছনে একজন লোক কুড়াল নিয়ে তাকে ধাওয়া করছে। অনেকক্ষণ ধরে পালানোর পরও মহিলাটা ধরা খেয়ে যায় আর লোকটা এসে তাকে কুড়াল দিয়ে কোপ দেয়। হঠাৎ জিয়ং এর কাছে একটা কল আসলে সে চলে যায়। মিজিন খামটা খুঁজে পেয়ে দেখে জিয়ং নেই। জিয়ং সেই মৃত মহিলার বডি দেখতে এসেছে। তখন তার ছোটবেলার কিছু কাহিনী দেখানো হয়। অনেক ছোটতে তার মা মারা গেছে, হয়তো মার্ডারই হয়েছে। জিয়ং একটা ডিটেকটিভকে বলে রেখেছিল এমন টুকরো বডি দেখলে আমাকে কল করে জানাবেন। এই কারণে ডিটেকটিভটা জিয়ংকে এখানে রেখেছে। এবার জিয়ং এদিক সেদিক হেঁটে ইনভেস্টিগেট করতে লাগে। এবার সে কালপ্রিটকে পালাতে দেখে তার পিছনে দৌড়ানো শুরু করে, বাট কালপ্রিটটা দৌড়ে এসে তার গাড়িতে উঠে চলে যেতে লাগে। জিয়ং গাড়ির পিছনে দৌড়াতে থাকে, কারণ জিয়ং এর মনে হচ্ছিল মিজিন যে রাস্তা দিয়ে বাসায় যাবে এই গাড়িটাও সেই রাস্তা দিয়ে যাবে। মিজিন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। তখন তার মনে হয় এত কষ্ট করে আমি যে খামটা খুঁজলাম এর মধ্যে আছেটা কি। খাম খুলে সে দেখে ওটা একটা মিসিং মহিলার ইনভেস্টিগেশন রিপোর্ট। ওই গাড়িটা আসলেই মিজিনের সামনে আসে। দেখানো হয় মিজিনের হাতে থাকা সব কাগজপত্র উড়ে গেছে। এইখানে আমরা দেখি ওই দিনের অ্যাক্সিডেন্টটা হয় নাই। মিজিনের গায়ে লাগার আগেই গাড়িটা থেমে গিয়েছিল। কাগজগুলো উড়ে যাওয়ার কারণে মিজিন সেগুলো কুড়াতে লাগে। কিলারের হাবভাব দেখে মনে হচ্ছিল সে মিজিনকেও মার্ডার করতে চায়। বাট এতক্ষণ ধরে দৌড়ে জিয়ং এখানে পৌঁছে যায় আর সে মিজিনকে তার নাম ধরে ডাক দেয়। তাই কিলার দ্রুত গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়। মিজিন গাড়িটাকে অনেক কাছ থেকে দেখেছে বলে জিয়ং তার কাছে গাড়ি সম্পর্কে প্রশ্ন করতে লাগে। কথা বলা শেষে অনেক রাত হয়ে যাওয়ার কারণে সে মিজিনকে ড্রপ করতে আসে। বাসায় এসে জিয়ং সে ইনভেস্টিগেশন রিপোর্টটা দেখতে লাগে, বাট সে দেখে ওই কাগজের একটা পেজ ছেঁড়া। এরপর দেখানো হয় ওই সাইকো কিলারটা গাড়িতে করে ওই মহিলার বাকি বডি পার্ট নিয়ে এসেছে আর সে ব্লাড দিয়ে একটা দেয়ালে লিমিজিনের নাম লেখে। সকালে লিমসন অফিসে গেলে সিকিউরিটি টিম থেকে তার হারিয়ে যাওয়া একটা ইয়ারবাড ফেরত পায়। লিমসন ভাবে, বাহ, এটা কি সুন্দর আর পরিষ্কার। এদিকে জিয়ং সেই পুলিশটাকে কল করে ছেঁড়া পেজের ব্যাপারে জিজ্ঞেস করে। পুলিশটা উত্তরে বলে, ওটা শুরু থেকেই ছিল না। ওই কেসের দায়িত্বে যে ডিটেকটিভ ছিল আপনাকে তার সাথে কথা বলতে হবে। কোকে বাঁচানোর জন্য লিমসন খবরে আসে আর বেস্ট ইন্টার্ন অ্যাওয়ার্ডও পায়। এটা নিয়ে সবাই বেশ খুশি ছিল। এদিকে মিজিনের ফ্রেন্ডের বাসায় একজন লোক এসে অনেক দামি দামি জিনিস সহ একটা গাড়ি দিয়ে যায়। সে বলে থ্যাংক ইউ জানানোর জন্য কোন এগুলা পাঠিয়েছে। আসলে তার জীবন বাঁচানোর জন্য লিমসনকে এই গিফটগুলো পাঠিয়েছে। লিমসন এইখানে নিজের বাড়ির ঠিকানা না দিয়ে তার ফ্রেন্ডের ঠিকানা দিয়েছিল। লিমসন আবারও মনের আনন্দে ডান্স করতে করতে ফ্লোর মুছতে লাগে। বাট জিয়ং এর রুমে এসে সে দেখে ইয়ারবাডের একটা প্যাকেট, আর সেটা খুলে দেখে প্যাকেটে একটা ইয়ারবাড ছিল। আসলে লিমসনের হারিয়ে যাওয়া ইয়ারবাডটা জিয়ং এর পায়ের নিচে পড়ে ভেঙে গিয়েছিল। তাই জিয়ং নতুন করে কিনে একটা ইয়ারবাড লিমসনকে সিকিউরিটির মাধ্যমে ফেরত দিয়েছিল। এটা দেখে লিমসন খুশি হয়ে আবারও উড়াধরা ডান্স করতে শুরু করে। তখনই তার কাছে সেই ফ্রেন্ডটার কল আসে, তাই সে দ্রুত ফ্রেন্ডটার বাড়ি যায়। ফ্রেন্ডটা লিমসনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে, আমার ফ্রেন্ড মিজিন কোথায়। সে লিমসনকে থাপ্পড় মেরে বসে, কারণ সে মিজিন হওয়ার দাবি করছিল। তাই লিমসন ফ্রেন্ডটাকে বিলিভ করানোর জন্য অনেকক্ষণ ধরে এমন কথা বলছিল যেগুলো শুধুমাত্র তারা দুজনই জানে। তবুও ফ্রেন্ডটা মানতেই পারছিল না যে এইটাই মিজিন। আর তখনই সন্ধ্যা হয়ে এলে লিমসন তাকে বলে, আমি এখনই আবার চেঞ্জ হওয়া, আমার দিকে তাকিয়ে এটা ভিডিও করো। মিজিন চেঞ্জ হয়ে তার নিজের ফর্মে আসলে তার ফ্রেন্ড ভয় পেয়ে দৌড় দেয়। এরপর মিজিন তাকে সব কাহিনী খুলে বলে ওই বিড়ালটার কারণেই হয়তো এইসব হচ্ছে। তাই ফ্রেন্ডটা বলে বিড়ালটাকে খুঁজতে সে হেল্প করবে। পরদিন কাজে এলে তার ফ্রেন্ডরা ওখানে ভিড় জমিয়ে চিল্লাপাল্লা করতে থাকে। কোন এক ফাঁকে লিমসন তাকে বাইরে ডাকে আর গাড়ির চাবিটা ফেরত দিয়ে দেয়। সে বলে, গিফট হিসেবে তুমি যেগুলো দিয়েছো এগুলো অনেক বেশি,
আমাকে জাস্ট মাঝের মধ্যে একটু কফি কিনে খাওয়ালেই হবে। এটা প্রথমে কো মানতে চাচ্ছিল না, বাট লিমসান অনেক জোরাজোরি করলে কো বলে ঠিক আছে, তাহলে প্রতিদিন সকালেই কফি কিনে দেবো। জিয়ং সেই অ্যাসিড অ্যাটাকারকে ইনভেস্টিগেট করতে যায়। লোকটা একটা আধা পাগল। সে এর আগেও অনেক বাজে কমেন্ট করার কারণে জরিমানা দিয়েছে। এবার সে বলতে লাগে সবকিছু লিমসানের জন্য নষ্ট হয়ে গেছে, সে বেরিয়ে লিমসানের ক্ষতি করবে। লিমসান না ঠেকালে সে কোয়ের গায়ে অ্যাসিড মারতে সক্ষম হতো। এদিকে কো অফিসে আসা মাস্ক পরা একটা লোককে দেখে অনেক ভয় পাচ্ছিল। অ্যাসিডের ঘটনার পর সে ট্রমাটাইজড হয়ে গেছে, বাট এই লোকটা জাস্ট একটা নর্মাল মানুষই ছিল, কোনো ক্ষতি করতে আসেনি। ঘাবড়ে কোয়ের শ্বাসকষ্ট শুরু হলে সে দৌড়ে বাইরের একটা বাগানে যায়। ওইখানে লিমসান পরিষ্কারের কাজ করছিল। কো একটা ওষুধ খেতে যাচ্ছিল, বাট সেগুলো নিচে পড়ে যায়। তাই লিমসান সেগুলো কুড়িয়ে নিয়ে এসে কোকে দেয়, আর সাথে একটা চকলেটও। লিমসানের সাথে কথা বলে কো এতক্ষণে কিছুটা নর্মাল হয়েছে। এরপর সে চকলেটটা খায় আর মুচকি একটা হাসি দেয়। কো তার ওষুধটাও ডাস্টবিনে ফেলে দিয়েছে। এরপর জিয়ং অফিসে এলে লিমসান তার সাথে সেদে অনেক কথা বলে আর ইয়ারবাডের জন্য থ্যাংক ইউও জানায়। জিয়ং এর একটা ওয়ার্কারের সাথে কাজের ব্যাপারে ঝগড়া হয়, তাই সেই মহিলা ওয়াশরুমে গিয়ে কাঁদতে থাকে আর জিয়ংকে অনেক গালিগালাজ করতে থাকে। ওই মহিলা রিজাইন করেছে, তাই জিয়ং এর বস তাকে একটু বকাঝকা করে, বাট বস জিয়ং এর কথার সাথে পেরে ওঠে না। জিয়ং পুলিশের কাছ থেকে জানতে পারে যে মহিলার কাটা পা পাওয়া গিয়েছিল, সেই পা মহিলাটা জীবিত থাকা অবস্থায় কাটা হয়েছিল। জিয়ং এর মার কেসটাও এমনই ছিল, জীবিত অবস্থায় তাকেও কাটা হয়েছিল। জিয়ং ঘটনাস্থলে আবারও সেই সেম টাইপের একটা গাড়ি দেখে, তাই সে গাড়িটাকে ফলো করা শুরু করে। অনেকক্ষণ ধরে চেজ করার পরেও একটা ট্রাক চলে আসার কারণে জিয়ং আর ওই গাড়িটাকে ধরতে পারে না, বাট এবার সে গাড়ির নাম্বার নোট করে রেখেছে। রাতে জিয়ং মিজিনের বাসায় এসে গাড়ির ব্যাপারে আরো কিছু প্রশ্ন করতে। মিজিন তার নাম্বার তখনও আনব্লক করেছিল না, এই জন্যই তার বাড়ি পর্যন্ত আসতে হয়েছে। বাড়ির সামনে জিয়ংকে দেখে মিজিনের মার আবারও মাথা খারাপ হয়ে যায়। সে জিয়ংকে টেনে টুনে বাসায় নিয়ে এসে ফল ফলাদি খেতে দেয়। তারা বাইরে গিয়ে কথা বলতে চাইলে মিজিনের মা ঠেলে তাদের মিজিনের রুমে ঢুকিয়ে দেয়, বলে যে এখানে কথা বলো। এরপর জিয়ং তাকে গাড়ির ছবিগুলো দেখায়। জিয়ং চলে গেলে মিজিনের মা খুশি হয়ে বলতে থাকে একজন প্রসিকিউটর আমাদের বাসায় এসেছে। অফিসে ইন্টার্ন হিসেবে আসা অন্য এক বৃদ্ধ লোকের সাথে তারা সবাই পরিচিত হচ্ছিল। এরই মধ্যে ওইখানে চিফ লিমসানকে ডাকে। দেন লিমসান জিয়ংকে দেখে বলে আমি অনেক ভালোভাবে কাজ করব, আর খুশি হয়ে নিজের পকেটে থাকা সবগুলো চকলেট জিয়ংকে দিয়ে দেয়। পরদিন লিমসান খুব পরিপাটি হয়ে কাজে আসে, আর সে জিয়ং এর রুমে একটা টেবিলে নিজের জিনিসপত্র রাখতে লাগে। জিয়ং আসার পর তার অন্য একজন অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে মহিলাটা জিয়ং এর কারণে চাকরি ছেড়ে গেছে, সেই মহিলার জায়গায় এখন থেকে লিমসান কাজ করবে। এটা দেখে জিয়ং অনেক অবাক হয়, আর সে তার বসের সাথে কথা বলতে যায়। বস তাকে বলে আমাদের আর কোনো স্টাফ নাই, এই কারণে লিমসানকে এই জব দেওয়া হয়েছে। বসের সাথে না পারে হতাশ হয়ে জিয়ং তার রুমে ফেরত আসে। আর এইখানে দেখানো হয় চিফ লিমসানের সাথে কথা বলছে। সে লিমসানকে স্পেশাল প্রমোশনের কথা বলে, যে লিমসান ক্লিনিং লেডি থেকে এখন অফিস ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে। এটা শুনে লিমসান অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে এসে এগুলো সে তার ফ্রেন্ড গায়ংকে বলে। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে সে গায়ং এর কাছে নিজের মেকআপ করতে আসে। অফিসে জিয়ংকে তার অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি দিচ্ছিল যে আপনার কাজের প্রেশার ইয়ং মানুষজনে নিতে পারেনি, বাট ইনি তো বয়স্ক, ইনি এক সপ্তাহের মধ্যেই রিজাইন করে দেবে। আপনি ওনাকে বেশি বেশি করে কঠিন কাজ দিন। এরপর তারা দুইজন তাদের রুমে ফেরত আসে। জিয়ং লিমসানের সাথে হাত মিলিয়ে তাকে ওয়েলকাম জানায়। এরপর অনেকগুলো ডকুমেন্ট লিমসানকে দিয়ে বলে এগুলো টাইপ করতে। এতগুলো ডকুমেন্ট টাইপ করতে গেলে সারাদিন লেগে যাওয়ার কথা, বাট জিয়ং তাকে বলে দুপুরের মধ্যে কমপ্লিট করতে। লিমসান এর আগে টাইপিং এর পার্ট টাইম জব করেছিল, তাই সে অনেক দ্রুত টাইপ করতে পারে। এই কারণে 2 ঘন্টার মধ্যেই অতগুলো ডকুমেন্ট তার টাইপ করা কমপ্লিট হয়ে যায়, যা দেখে জিয়ং আর তার অ্যাসিস্ট্যান্ট পুরাই অবাক হয়ে যায়। লিমসান 2 ঘন্টায় যা টাইপ করেছে সেই ডকুমেন্ট চেক করতে গিয়ে অ্যাসিস্ট্যান্টের 4 ঘন্টা লেগে যায়, তবুও সে কেবল অর্ধেক কমপ্লিট করেছে। জিয়ং আবারও লিমসানকে টেকনোলজির কাজ দেয়, কারণ তারা ভাবছিল যে বয়স্ক মহিলা হয় লিমসান হয়তো এগুলো ইউজ করতে জানে না। বাট লিমসান এত সুন্দরভাবে কাজ করে যে অ্যাসিস্ট্যান্টটা উল্টা লিমসানের প্রশংসা করে বসে। লিমসানকে রিজাইন করানোর জন্য তারা দুজন মিলে আবারও নতুন কোনো প্ল্যান বানানো শুরু করে। অফিস আওয়ার শেষ হওয়ার সাথে সাথেই অ্যাসিস্ট্যান্টটা লিমসানকে বলে আমাদেরকে ডিনার কিনে এনে দাও। এরপর সে খাবারের অনেক লম্বা লম্বা লিস্ট বলা শুরু করে। লিমসান সেগুলো নোট করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল এখন তো রাশ আওয়ার, প্রতিটা রেস্টুরেন্টের সামনে অনেক লম্বা ভিড়। এই ভিড়ে লিমসানকে অনেক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে, আর তারপর সে দেখবে খাবার ফুরিয়ে গেছে।
বাট একটু পরে লিমসান খাবার নিয়ে চলে আসলে তারা দুজনই চমকে যায়। তারা দুজন ভাবতে লাগে এটা কিভাবে পসিবল। লিমসান সাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিল। রাস্তায় কোয়েটটা দেখে তাকে ডাক দেয়, বাট লিমসানের কানে ইয়ারবাড থাকায় সে শুনতে পায় না। কো একটা সিগনালে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল। এরপর সে আবারও লিমসানের পিছনে আসলে দেখে সাইকেল, পোশাক, ব্যাগ সবকিছুই এক, বাট বয়স্ক এক মহিলার জায়গায় 28 বছরের মিজিন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সাইকেলে বসে বসে মিজিন ট্রান্সফর্ম হয়েছে। এটা দেখে কো হতভম্ব হয়ে নিজের গাড়িতেই বসে থাকে। পরদিন লিমসান অফিসে এলে জিওং তাকে আবারও একটা কঠিন কাজ দেয়, যে পাহাড়ে গিয়ে একজন লোককে একটা নোটিশ দিয়ে আসতে হবে। একদিনের মধ্যে ওই পাহাড়ে গিয়ে পৌঁছানোটাই অনেক টাফ, বাট জিওং তাকে বলে দুপুরের মধ্যে আবার ফিরেও আসতে। মিজিন এর আগে ক্লাইম্বিং জিমে পার্ট টাইম ওয়ার্কার হিসেবে কাজ করেছিল। লিমসান লাঞ্চ টাইমে চলে আসলে এটা দেখে জিওং আর তার অ্যাসিস্ট্যান্ট আবারও অবাক হয়ে যায়। এদিকে কো এটা নিয়ে ভাবছিল যে লিমসান এভাবে চেঞ্জ হয়ে গেল কিভাবে। দেখে তো সেম মানুষই মনে হচ্ছে, বাট এত আলাদা কিভাবে। অন্যদিকে গায়ং খুব সিনসিয়ারলি বিড়ালটাকে খুঁজছিল। ডিটেকটিভ জিওংকে জানায় পাকাটা মহিলার পা এক্সামিন করে একটা ড্রাগ পাওয়া গিয়েছে। তখন জিওং এর মনে পড়ে তার মায়ের কেসেও এমন ড্রাগই পাওয়া গিয়েছিল। পরদিন সকালে জিওং এর পিছন পিছন লিমসানও অফিসে ঢুকছিল। তখনই জিওং মিজিনকে কল করে। লিমসানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। তাই লিমসান দ্রুত একটু সরে গিয়ে কলটা রিসিভ করে, বাট ভয়েস শুনে জিওং তাকে বারবার জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যিই মিজিন? জিওং তাকে বলে একটা ক্যাফেতে মিট করতে। উত্তরে মিজিন বলে দিনে তো পসিবল না, বাট আমি রাতে পারবো। সিনিয়র ইন্টার্নদের মধ্যে যে মহিলা খুব পশ ভাবে চলত, লিমসান অফিস ওয়ার্কার হওয়ার পর সেই মহিলা এখন ক্লিনিং লেডি। এটা নিয়ে সে খুবই অসন্তুষ্ট। জিওং আর তার অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কেস নিয়ে কথা বলছিল, আর সে আবারও অফিস টাইম শেষ হওয়ার ঠিক আগেই লিমসানকে অনেক কাজ দেয়। তো প্ল্যান অনুযায়ী সন্ধ্যার পর জিওং সেই ক্যাফেটায় আসে, বাট মিজিন তাকে মেসেজ করে বলে আর্জেন্ট কাজ চলে আসায় আমার আসতে একটু দেরি হবে। মিজিন ড্রেস চেঞ্জ করে এলো, ব্যাগটা দেখে জিওং এর চেনা চেনা লাগে। জিওং তাকে বলে ওই মহিলাটাই যদি মারা যেয়ে থাকে তাহলে তুমি মার্ডার কেসের উইটনেস। মিজিনের সেফটির জন্য জিওং সেলফ ডিফেন্সের কিছু কিট কিনে নিয়ে এসেছে। এগুলো সে মিজিনকে দেয়। আরো কিছুক্ষণ কথা বলার পর জিওং তাকে বাসায় ড্রপ করতে আসে আর বলে সবসময় সাবধান থাকবা। রুমে গিয়ে মিজিন জিওং এর কথা ভেবে হাসতে লাগে। সে জিওংকে পছন্দ করা শুরু করেছে। এরপর দেখানো হয় ক্যাফেতে বসেই জিওং মিজিনের ফোনে জিপিএস ট্র্যাকার ইনস্টল করে দিয়েছিল। এরপর মিজিন তার ফ্রেন্ড গায়ংকে কল করে বিড়ালের ব্যাপারে জিজ্ঞেস করে, বাট উত্তরে সে বলে বিড়ালটা সে খুঁজে পায় নাই। এরপর অফিসে কি কি হয়েছে এসব নিয়ে তারা গল্প করতে লাগে। জিওং এর অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশনের জন্য এক জুয়ারির সাথে দেখা করে, আর ওইখান থেকে পাওয়া তথ্যগুলো পরদিন সকালে জিওং এর সাথে শেয়ার করে। এরপর তারা ওই ঠিকানায় যেতে লাগলে তখন লিমসান এসে জিওংকে বলে আমিও যেতে চাই। তারা নিয়ে যেতে না চাইলেও লিমসান অনেক ইনসিস্ট করে। তারা ড্রাগ ডিস্ট্রিবিউটরদের ধরতে ক্লাবে যাবে। ক্লাবের কথা শুনে লিমসান তাদেরকে ক্লাব সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়, যে ওই ক্লাবটা কখন খুলে বন্ধ হয় ব্লাবলা। লিমসান এই ক্লাবের ব্যাপারে এত কিছু জানে কারণ সে মিজিন হিসেবে প্রায় ক্লাবটায় যেত। তারা 7টায় ওই ক্লাবটায় যাবে। এই কারণে 7টার আগেই লিমসান গায়ং এর কাছে এসে বলে আমাকে মেকআপ করে দাও। ক্লাবের মধ্যে অ্যাসিস্ট্যান্ট আর লিমসান যাবে। লিমসান যখন লাইনে দাঁড়িয়েছিল তখন সে আর 3 মিনিট হওয়ার অপেক্ষা করছিল, কারণ 3 মিনিট পর সূর্য ডুবে যাবে আর সে তার 28 বছরে ফেরত আসবে। তো ওইখানের গার্ডরা লাইনে দাঁড়ানো লোকদের চেক করছিল যে এর মধ্যে কেউ বয়স্ক আছে কিনা। লিমসানকে দেখে তারা টানাটানি করে তাকে বের করার চেষ্টা করে, আর ধাক্কা লেগে লিমসান নিচে পড়ে যায়। তখনই সাথে সাথে সে চেঞ্জ হয়ে যায় আর উঠে দাঁড়িয়ে তার সানগ্লাস খুলে নিজের ফেস সবাইকে দেখায়। সিকিউরিটিরা কম এজের একটা মেয়ের সাথে এমন বিহেভ করেছে বলে তারা মিজিনের কাছে মাফ চায়। অ্যাসিস্ট্যান্টটা নিজের বয়সের কারণে ভিতরে ঢুকতে পারে না। সিকিউরিটি তাকে তুলে নিয়ে এসে বাইরে বের করে দেয়। এতে অ্যাসিস্ট্যান্ট আর জিওং দুজনেই অবাক যে অ্যাসিস্ট্যান্টের চেয়ে বেশি বয়স লিমসানও ক্লাবের মধ্যে ঢুকতে পারলো, বাট অ্যাসিস্ট্যান্ট কেন পারলো না। অনেক কষ্ট পেয়ে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। ক্লাবে ঢুকে মিজিন একটা স্টেজে উঠে ডান্স করতে থাকে। এরপর একজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। ডিসকাশন করার সময় জিওং তাকে বলেছিল ড্রাগ ডিল শুধুমাত্র ভিআইপি রুমেই হয়। তো মিজিন ভিআইপি রুমে ঢোকে আর ওইখানে ড্রাগও দেখতে পায়। তার ব্যাগে একটা ক্যামেরা ফিট করা ছিল, তো এখানে সবকিছু রেকর্ড হচ্ছিল। ওইখানে একটা ছেলে মিজিনকে বাজেভাবে টাচ করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও লিমসান রিপোর্ট না করায় জিওং চিন্তায় পড়ে যায়।
তাই সে তার আইডি কার্ড দেখে ক্লাবে প্রবেশ করার চেষ্টা করে, বাট ওইখানে সিকিউরিটিরা তার সাথে খারাপ ব্যবহার করে। তাই জিয়ং তাদের সাথে মারপিট করে ক্লাবের মধ্যে যায় আর লিমসানকে খুঁজতে লাগে। ওই ছেলেটা মিজিন ছেলেটার সাথে কোঅপারেট না করে ছেলেটা অনেক রেগে যায়। এরপর সে মিজিনের ব্যাগ চেক করে আর ক্যামেরাটা বেরিয়ে আসে। এখন অন্যান্য সিকিউরিটি গার্ডরা চলে আসে আর তাদের মধ্যে তুমুল মারামারি বাঁধে। অনেকক্ষণ ধরে এই মারামারি চলতেই থাকে। ক্যামেরা দেখে ছেলেটা আরো অনেক রেগে যায় আর সে মিজিনকে মারা শুরু করে। অন্যদিকে জিয়ং গার্ডদের মেরে চিৎ করে আবারও লিমসানকে খুঁজতে লাগে। এবার ছেলেটা কাচের ভারী একটা বাটি দিয়ে মিজিনকে মারতে যায় আর মারামারির শব্দ শুনে জিয়ংও ওই রুমে আসে। শুরুতে মিজিনকে একটা ছেলে মারছিল, বাট তখনই একজন ওয়েটার এসে বলে এখানে পুলিশ এসেছে। এরপর তারা ড্রাগ লুকানোতে ব্যস্ত হয়ে গেলে মিজিন ওখান থেকে বেরিয়ে আসা। হাঁটতে হাঁটতে সে অন্য একটা রুমে টাকা আর ড্রাগ দেখে, তাই সে নিজের মোবাইল থেকে এটা ভিডিও করতে লাগে। আর তখনই সিকিউরিটির একজন লোক এসে মিজিনকে ভিডিও করতে দেখে ফেলে। এদিকে জিয়ং এখনো লিমসানকে খুঁজছিল। এবার মিজিন সিকিউরিটির কাছ থেকে পালানো শুরু করে আর তাদের মধ্যে অনেক হাতাপাই হয়। তো এই হাতাপায়ের শব্দ শুনে জিয়ং ওখানে চলে আসে। এসে লোকটাকে মারার পর সেখানে মিজিনকে দেখে অবাক হয়ে যায়। তখন জিয়ং লিমসানকে কল করলে মিজিনের ফোন বেজে ওঠে। তো মিজিন লুকিয়ে লুকিয়ে একটা মেসেজ লেখে যে আমার বুকে অনেক ব্যথা করায় আমি বাসায় চলে গিয়েছি। ওইখান থেকে বেরোনোর জন্য তারা একসাথে লিফটে ওঠে, বাট লিফটে একটা মাতাল লোক ছিল আর সে মিজিনের দিকে খারাপ ভাবে তাকাচ্ছিল। তাই জিয়ং তার নিজের জ্যাকেটটা খুলে মিজিনের গায়ে পরিয়ে দেয় আর মিজিনকে টেনে সরিয়ে নিজের দিকে নিয়ে আসা। তবুও মাতাল লোকটা মিজিনের দিকে এগিয়ে আসলে মিজিন জ্যাকেটটা এমন ভাবে ঝাড়া দিয়ে পড়ে যাতে লোকটা ব্যথা পায়। এটা দেখে জিয়ং স্মাইল করতে থাকে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে জিয়ং মিজিনকে ড্রাইভ করে বাসায় দিতে যায় আর গাড়িতে বসে তারা বিভিন্ন কথাবার্তা বলে। তাদের গাড়ির সামনে হঠাৎ একটা কুকুর চলে আসলে সেটাকে বাঁচাতে গিয়ে জিয়ং এর গাড়ি কাদায় আটকে যায়। এরপর তারা অনেকক্ষণ ধরে গাড়িটিকে কাদা থেকে বের করার ট্রাই করে, বাট এতে উল্টা জিয়ং এর গাড়ি কাদা মেখে যায়। তাই মিজিন বাসায় কল করলে তার মা বাবা আসে আর মা এসে জিয়ং এর কাদা মাখা অবস্থা দেখে বলে আপনি আমাদের বাসায় এসে ফ্রেশ হয়ে নেন। জিয়ং যেতে না চাইলেও মা তাকে টানাটানি করে নিয়েই যায়। জিয়ং এর জামা পুরাই কাদা মেখে যাওয়ার কারণে বাবা তাকে এক সেট জামা দেয়, বাট জিয়ং ভুল করে মিজিনের মায়ের জামা পরে ফেলা, যেটা দেখে মিজিনের ফ্যামিলি হাসছিল। যাওয়ার সময় মিজিনের মা জিয়ংকে এক গাদা খাবার দাবার দিয়ে দেয়। বাসায় মিজিন ক্লাবের কথা বলেনি, বাসায় এসে বলেছে খেলার মাঠে খেলতে খেলতে সে ব্যথা পেয়েছে। জিয়ং বেরিয়ে যেতে লাগলে তখন মিজিন এসে তাকে তার জ্যাকেটটা পরিয়ে দেয়। জিয়ং বাসায় গিয়ে খাবারের বক্সগুলো দেখে অনেক খুশি হয়। জিয়ং ফ্রিজ খুললে দেখা যায় তার ফ্রিজটা একদমই ফাঁকা। তো সে খুশি মনে বক্সগুলি ফ্রিজে ঢুকিয়ে রাখে। তো পরদিন সকালে লিমসান অসুস্থ অসুস্থ একটা ভাব নিয়ে অফিসে আসে আর আগের দিনের তোলা ছবিগুলো জিয়ংকে দেখায়। বাট ছবির কোয়ালিটি এত খারাপ ছিল যে কারো ফেসই বোঝা যাচ্ছিল না। হঠাৎ জিয়ং এর মাথায় আসে গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজ দেখার কথা, মানে যেদিন কোয়ের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল ওই দিনের। তো ফুটেজ দেখে জিয়ং বুঝতে পারে অ্যাসিড অ্যাটাকের টার্গেট কো ছিল না। তাই সে আবারও জেলে যায় কালপ্রিটটার সাথে কথা বলতে। লোকটাকে এই অ্যাটাক করতে অন্য কেউ অর্ডার দিয়েছিল। এইসব জিয়ং তাকে বললে সে অনেক অস্বাভাবিক আচরণ করা শুরু করে। জিয়ং চলে যাওয়ার পর কালপ্রিটটা একজন লোককে কল দিয়ে বলে ও সব জানে, সবকিছুর দায় শুধুমাত্র আমার উপর পড়তেছে, আমি একা মরবো না। তুমি কেন এই লোকটাকে খুন করছো এটা মরার আগে আমি এক্সপোজ করব। এরপর সে ফোনটা একটা গার্ডকে দিয়ে দেয় আর সেই গার্ড ফোনটাকে একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর কো সেই প্রমিস অনুযায়ী লিমসানের জন্য কফি নিয়ে আসে আর কফি খেতে খেতে তারা গল্প করতে লাগে। তো কফির কাপটা ফেলে দেওয়ার জন্য কো লিমসানের হাত থেকে নিতে গেলে তখন কাপটা পড়ে গিয়ে লিমসানের জুতোয় কফি লেগে যায়। তো লিমসান সেটা পরিষ্কার করতে লাগলে কো দেখে লিমসানের পায়ে ছোট্ট একটা হার্টের মতো দাগ। এরপর লিমসান নাচতে নাচতে চলে যেতে লাগে আর কোয়ের কাছে তার ম্যানেজারের কল আসে যে তুমি তো এই গ্রামটাকে মোটেও পছন্দ করছিল না, এই কারণে আমি তোমার জন্য অন্য একটা জায়গা দেখেছি। তো কো বলে না, আমার এখন এখানে ভালো লাগছে, এখানের আবহাওয়াটা অনেক সুন্দর আর মানুষজন। কো এসব কথা লিমসানের দিকে তাকিয়ে তাকিয়েই বলছিল। এদিকে জেলে বসে কালপ্রিটটা অসুস্থ হয়ে বমি করতে লাগে, তাই তাকে ডাক্তারের রুমে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। ঘুমের মধ্যে জিয়ং কি সব স্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠে। এরপর সে তার ছোটবেলার কথা ভাবতে লাগে। তার মার বয়স অনেক কম ছিল আর সে অনেক সেজে গুজে জিয়ংকে বাসায় আটকে রেখে বা কোথাও বাইরে যাচ্ছিল। জিয়ং তার সাথে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করলেও সে জিয়ংকে ধমকে রেখে চলে যায়। এটা দেখে বোঝা যায় জিয়ং এর মায়ের প্রফেশন মোটেই ভালো ছিল না। ছোট্ট জিয়ং বাসায় বসে মা মা বলে কাঁদছিল আর এগুলো মনে করে সে এখনো কেঁদে ফেলে। এরপর জিয়ং এর বাসার একটা ওয়াল দেখানো হয় যেখানে অনেক কাগজপত্র আর ছবি লাগানো, মানে ইনভেস্টিগেট করতে গেলে যেভাবে সুন্দরভাবে সাজায় ওরকম ভাবে সাজানো।
দেখে মনে হচ্ছে জিউং তার মায়ের মার্ডার কেসটা এখনো ইনভেস্টিগেট করছে। একটা মোটেল থেকে তার মায়ের লাশ বের করা হয়েছিল। সকালে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জিউং জানতে পারে সে কালপ্রিটটা মারা গেছে। তাই তারা দুজন মিলে জেলে যায়। জেলে গিয়ে তারা বিভিন্ন জিনিসপত্র চেক করে চলে আসে। তারা বেরিয়ে যাওয়ার পর জেলের একজন গার্ড একজনকে কল করে কথা বলছিল। এই গার্ডটি আগের দিন রাতে কালপ্রিটকে দেওয়া ইঞ্জেকশনের বোতলটা চেঞ্জ করে দিয়েছিল। এই কারণে সে মারা গেছে। গার্ডটা ফোনে বলতে থাকে কারো ডাউট হলেও বা কি যায় আসে, একটা ড্রাগ অ্যাডিক্ট ড্রাগ নিয়েই মারা গেছে। এই বলে সে হাসতে থাকে। জিউং অ্যাসিস্ট্যান্টকে বলে কোকে এই ব্যাপারটা জানানো যাবে না। এই লোকের মৃত্যুর কথা জানলে কো অনেক শক খেতে পারে। বাট কো লিমসনের অফিসে তাকে কফি দিতে আসলে সে শুনে ফেলে যে লিমসন টেলিফোনে কারো মৃত্যুর ব্যাপারে কথা বলছিল। তাই সে লিমসনকে জিজ্ঞেস করে যে কে মারা গেছে। তো উত্তরে লিমসন বলে যে তোমার উপর অ্যাসিড নিক্ষেপ করেছিল সেই লোকটি। এটা শুনে কো অনেক ঘাবড়ে যায় আর তার হাত থেকে কফিও পড়ে যায়। এরপর সে রুম থেকে বেরিয়ে যেতে লাগলে তার জিউং এর সাথে দেখা হয়। সে জিউংকে বলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। সে জিউংকে বলে আমি শুনলাম যে ও মারা গেছে। লোকটি কি সুইসাইড করেছে? সে কি আমার জন্য সুইসাইড করেছে? এরপর জিউং রুমে এসে লিমসনকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে কোকে এই কথা কে বলেছে। ইনভেস্টিগেশন চলছে, এমন কেসের ইনফরমেশন কে লিক করেছে। লিমসন অনেক ভয়ে ভয়ে বলে যে কো অনেক ঘাবড়ে ছিল, তাই তার ভয় দূর করার জন্য এই কথাটা আমি তাকে জানিয়েছি। এরপর জিউং লিমসনকে অনেক বকতে থাকে, অ্যাকচুয়ালি অনেক বেশি বকতে থাকে, আর রেগে রুম থেকে বেরিয়ে যায়। আর লিমসন রুমে বসে কাঁদতে থাকে। পরে সে বাইরে এসে একটা মাঠে বসে কাঁদতে থাকে। রুম থেকে রেগে বেরিয়ে জিউং বলেছিল এই কারণেই আমি বয়স্ক অনভিজ্ঞ বেশি বকবক করা মানুষের সাথে কাজ করতে চাই না। এইসব মনে করে লিমসন কাঁদতে থাকে। সে ভাবে জাপান নিয়ে আমি একাই খুশি ছিলাম, বাট আমার আশেপাশের মানুষজন এটা নিয়ে এতটাই অসন্তুষ্ট ছিল। লিমসন আসলে জেনে গিয়েছিল যে জিউং তাকে দিয়ে যে উল্টাপাল্টা অনেক কঠিন কঠিন কাজ করাচ্ছে, এগুলোর আসলে কোনো প্রয়োজনীয়তাই নেই। এরপর লিমসন হঠাৎ করে অনেক চিল্লাতে থাকে যে সবকিছু তোমার দোষ। আমাকে যখন বুড়ি বানিয়েছো তখন থুরথুরে বুড়ি বানাতে, তাহলে আমি আর কোনো স্বপ্ন দেখতাম না। এই চেহারা নিয়ে আমি কি করব? আর সে নিজের মুখে থাবড়াতে লাগে। সেই মিস্টেরিয়াস বিড়ালটা বসে বসে লিমসনের কান্না দেখছিল। রাতে লিমসন মিজিনে পরিণত হওয়ার পর অনেক ড্রাঙ্ক হয়। এরপর ড্রাঙ্ক অবস্থায় সে তার ফ্রেন্ডের বাড়ি গিয়ে পাসওয়ার্ড দিতে লাগে, বাট দরজা খোলা না। অনেকক্ষণ ধরে গুতোগুতি করার পর সে দরজায় ইলেকট্রিক শক দেয়, এতে লকটা নষ্ট হয়ে যায়। এটা আসলে জিউং এর বাসা। এই বাসাটার ঠিক উপরের ফ্ল্যাটটায় গায়ং থাকে, বাট ড্রাঙ্ক অবস্থায় মিজিন ভুল করে এই বাসায় চলে এসেছে। তো এবার জিউং এসে দরজা খুলে দেখে একটা মেয়ে তার দরজার সামনে শুয়ে আছে। কাছে আসলে সে বুঝতে পারে এটা মিজিন। তখন মিজিন হুট করে উঠে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে শুয়ে পড়ে। আর একটা সাউন্ড হওয়ার কারণে জিউং তার দরজা চেক করে দেখে সেটা আর খুলছে না। মিজিন ড্রাঙ্ক অবস্থায় তাকে সেলফিশ, রুড আর মিন বলে। এরপর জিউং এর মুখে হাত দিয়ে বলে ফেসটা পুরাই ওয়েস্ট হচ্ছে। এরপর মিজিন পড়ে যেতে লাগলে জিউং এর মাথার সাথে তার মাথায় অনেক জোরে আঘাত লাগে। কিছু সময় পর মিজিন ঘুমিয়ে গেলে জিউং তার গায়ে কাঁথা দিয়ে দেয়। ভোরে মিজিন ঘুম থেকে ওঠে আর ততক্ষণে জিউংও উঠে গেছে। জিউং তাকে একটা গ্লাস দিয়ে বলে এটা খেয়ে নাও, ভালো লাগবে। তো মিজিন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তো জিউং তাকে বলে এটা আমার বাসা। এরপর মিজিন বুঝতে পারে যে সে 403 এর জায়গায় 303 চলে এসেছে। তো এটা বুঝতে পারে সাথে সাথে সে জিউংকে সরি বলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছিলাম, বাট ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে আমি ভুল করে এখানে চলে এসেছি। এরপর সে দ্রুত চলে যেতে লাগলে দেখে দরজাটা খুলছে না। তো জিউং তাকে বলে কালকে রাতে তুমি আমার লকের 12টা বাজিয়েছ। জিউং আরো বলে 9টার দিকে রিপেয়ারম্যান আসবে, তার আগ পর্যন্ত আমরা এখানে আটকে আছি। এটা শুনে মিজিন বলে আমার অনেক আর্জেন্ট কাজ আছে, আমার এখনই বেরোতে হবে, কারণ কিছু সময়ের মধ্যেই মিজিন লিমসনে পরিণত হবে। সকাল হয়ে গেছে। তো মিজিন এবার দৌড়ে বারান্দায় যায়, ওখান থেকে সে কোনোভাবে বের হতে পারে কিনা তাই দেখার জন্য। এর মধ্যে পুরো আলো চলে এসেছে আর তারা দুজনের দিকে শক খেয়ে তাকিয়ে থাকে। এখানে এদের শুরুতে মিজিনের পরিবর্তন হওয়ার সময় হয়ে গেল সে জিউং এর বাসায় আটকে ছিল। তাই সে বারান্দা দিয়ে একতলা উপরে তার ফ্রেন্ডের বাসায় ওঠার ট্রাই করে। এটা দেখে জিউং ঘাবড়ে যায় আর মিজিনের পা টেনে ধরে। এরপর সে ফায়ার সার্ভিসেও কল দেয়, তার মনে হয় যে মিজিন পড়ে যাবে। কোনো উপায় না দেখে নিজের পা ছাড়ানোর জন্য মিজিন জিউং এর মাথায় লাথি মারে, এতে জিউং পড়ে যায় আর মিজিন অনেক কষ্টে নিজের ফ্রেন্ডের বারান্দায় উঠতে সক্ষম হয়। মিজিনের কাণ্ড দেখে জিউং অবাক হয়ে যায়। বারান্দার দরজা লক থাকার কারণে সে গায়ংকে ডাকতে থাকে। গায়ং ঘুম থেকে উঠে বারান্দায় এভাবে মিজিনকে দেখে হতবাক হয়ে যায়। আর সে লক খুলতে গেলে হঠাৎ মিজিন সেই বৃদ্ধ মহিলায় পরিণত হয়। মানে সে একটুর জন্য জিউং এর কাছে ধরা খাওয়া থেকে বেঁচে গেছে। এবার কালকে রাতে কি কি ঘটেছে সেগুলো সে সব গায়ংকে বলে। এই সিচুয়েশনেও মিজিন ভাবছিল যে জিউং তাকে নিয়ে কি ভাববে। এইভাবে বারান্দা দিয়ে বেরিয়ে আসা নিয়ে সে জিউংকে কি উত্তর দেবে।
এরপর গায়ং ওয়াশরুমে গেলে তখন জিয়ং আসে, তাই লিমসান ঘাবড়ে গিয়ে গায়ং এর দরজা টাকাতে লাগে। বাট গায়ং বাইরে না আসলে লিমসান নিজেই কথা বলতে যায়। মিজিন জিয়ং এর বাসায় তার ব্যাগ ফেলে রেখে আসে, জিয়ং সেটা ফেরত দিতে এসেছে। তো লিমসান তাকে বলে দরজার কাছে রেখে যেতে। এরপর লিমসান নিজের মুখ ঢেকে দরজা খুলে ব্যাগটা নিয়ে যখন দরজা লাগাচ্ছিল তখন জিয়ং দরজাটা ধরে বসে। এতে লিমসান ঘাবড়ে যায়। জিয়ং ও লিমসানকে এখানে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন গায়ং এসে বলে, ইনি আমার আন্টি হয় আর আমি মিজিনের ফ্রেন্ড। এরপর জিয়ং জিজ্ঞেস করে মিজিন কোথায়? তো লিমসান উত্তরে বললে সে টয়লেটে গেছে। এরপর তারা দুজন মিজিন মিজিন বলে ডাকতে থাকে। জিয়ং এর হাতে একটা ওষুধের প্যাকেট দেখে গায়ং জিজ্ঞেস করে, এটা কি? তো জিয়ং বলে, মিজিনের পেট ব্যথা করছিল বলে এই ওষুধটা আমি কিনে এনেছি। তো গায়ং সেটা নিয়ে নেয়। এরপর জিয়ং চলে গেলে গায়ং হাসতে থাকে, কারণ সে বুঝে গেছে যে তারা দুজন দুজনকে পছন্দ করে। লিমসান তার ফোন চেক করলে দেখে গতদিন রাতে সে মিজিনের নাম্বার থেকে জিয়ংকে কল করেছিল। বাট তারা কি কথা বলেছে এটা তার মোটেই মনে নেই। তারা প্রায় আধা ঘন্টা ধরে কথা বলেছিল। কি কথা বলেছে এটা মনে করতে না পেরে লিমসান অনেক প্যানিক খেতে থাকে। কোয়ের অফিসে আবারও মাস্ক পরা একজন মানুষ এলে সে ঘাবড়ে যায় আর দ্রুত অফিস থেকে বেরিয়ে নিজের গাড়ির মধ্যে ওষুধ খুঁজতে লাগে। বাট ওষুধ তো সে আগের বার ফেলে দিয়েছিল। তো হঠাৎ সে দেখে গাড়ির নিচে একটা ওষুধ পড়ে আছে, এটা উঠে সে খেয়ে ফেলে। নতুন আসা বয়স্ক ইন্টার্নটা লিমসানকে জিজ্ঞেস করে, আমার আগে এই পজিশনে যে ছিল তার কি হয়েছে? তো লিমসান বলে, অনেকদিন ধরে সে বিনা নোটিসে কাজে না আসায় তার কন্ট্রাক্ট ক্যান্সেল করা হয়েছে। লোকটি লিমসানকে আরো জিজ্ঞেস করে, ওনার কি কিছু হয়েছে? এই ইন্টার্ন লোকটা খুবই সাসপিশিয়াস। ওই যে একটা মহিলার কাটা পা পাওয়া গিয়েছিল, ওই কেসের ইনচার্জ প্রসিকিউটর দেখে টেস্টের রেজাল্টে এসেছে যে পাটা একজন পুরুষের, 60 বছর বয়সী পুরুষ। ঘটনাস্থলে পায়ের ছাপ দেখে সবাই মনে করেছিল যে ভিকটিম একজন মহিলা। এই প্রসিকিউটরটা জানতে পারে যে জিয়ং এই কেসের রিপোর্ট দেখেছে। এতে সে অনেক রেগে যায় আর জিয়ং এর রুমে যেয়ে চিল্লাপাল্লা করে। লিমসান তার রেজিগনেশন লেটার টাইপ করছিল, তখনই গায়ং এর মেসেজ আসে। সে বলে পোস্টার দেখে একজন কল করেছে যে তার কাছে ওই বিড়ালটা আছে। তো লিমসান বলে তাদেরকে আমার নাম্বার দাও, আমি নিতে যাব। এরপর জিয়ং এর কাছ থেকে পারমিশন নিয়ে লিমসান দ্রুত বেরিয়ে যায়। তখন বৃষ্টি হচ্ছিল। তো লিমসান যখন তার সাইকেল বের করার ট্রাই করছিল তখন জিয়ং এসে তার মাথায় ছাতা ধরে। আগের দিনের ব্যবহারের জন্য সরি বলে জিয়ং তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, আমি আপনার সাথে অনেকদিন পর্যন্ত কাজ করতে চাই। এতে লিমসান অনেক খুশি হয়ে যায়। বৃষ্টি পড়ার কারণে জিয়ং নিজের কারে করে লিমসানকে বাসায় পৌঁছে দিতে যায়। বাট প্রায় সন্ধ্যা হয়ে আসার কারণে লিমসান অনেক জেদ করে রাস্তায় একটা জায়গায় নেমে যায় আর বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে যায়। জিয়ং ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে লিমসানকে আর খুঁজে পায় না। এরপর দেখানো হয় মিজিন জামা কাপড় চেঞ্জ করে একটা নিস্তব্ধ গলিতে বিড়ালের জন্য অপেক্ষা করছিল। এরপর কতগুলো হাই স্কুলের ছেলে এসে তাকে একটা বিড়াল দেয়, বাট এটা মোটেই সেই বিড়ালটা না। এরপর তারা মিজিনকে ধাক্কা মারতে থাকে আর বললে, দ্রুত টাকা দাও আর এখান থেকে যাও। মিজিন বললে, আমি যে বিড়ালটা খুঁজছিলাম এটা তো সেটা না, তাহলে আমি কেন টাকা দিব? এরপর তারা মিজিনের ব্যাগ নিয়ে টানাটানি করলে তখন জিয়ং আসে আর ছেলেগুলোর কাছ থেকে মিজিনকে প্রোটেক্ট করে। তো হাতাপায়ের মধ্যে জিয়ং দেখে ওই ছেলেগুলোর হাতে সেই ড্রাগ প্যাচ। এই ড্রাগ প্যাচ খোঁজার জন্যই তারা সেই ক্লাবে গিয়েছিল। জিয়ং এর সাথে না পারে ছেলেগুলো পালিয়ে যায়। মিজিন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তো জিয়ং বলে, আমি একজনকে খুঁজছিলাম, মানে সে এতক্ষণ ধরে লিমসানকে খুঁজছিল। এবার মিজিন জিয়ংকে লাথি মারার জন্য সরি বলে। এরপর তারা ট্রিটমেন্টের জন্য বিড়ালটাকে একটা ক্লিনিকে রেখে আসে। পরদিন জিয়ং ড্রাগের ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য ছেলেগুলোকে অফিসে ডাকে। এদেরকে গত বছর স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে আর এরা এখন অ্যাডাল্ট। তবুও এভাবে টাকা লুটার জন্য এরা স্কুল ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায়। তো অনেকবার প্রশ্ন করার পর একটা ছেলে উত্তর দেয় যে কিভাবে এই ড্রাগ প্যাচটা তারা পেয়েছে। বাট জিয়ং আর তার অ্যাসিস্ট্যান্ট এইসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। এটা নিয়ে ওই ছেলেগুলো অনেক হাসাহাসি করছিল। তো লিমসান তাদেরকে বলে, আমি বুঝিয়ে বলছি। তো ওই ছেলেটা আসলে বলেছে যে গেমে লেভেল আপ করার জন্য সে একটা আইটেম কিনেছিল। অন্য এক গেমারের প্রতি সে অ্যাট্রাক্ট হয়ে অফলাইনে মিট করতে চেয়েছে। তো মিট করার পর ওই মহিলা অনেক খাওয়া দাওয়া করছিল আর তার দুজন ফ্রেন্ডকেও ডেকে খাওয়া দাওয়া করাচ্ছিল। এই সব বিল তারা এই ছেলেটাকে দিয়ে পে করাতে চেয়েছিল। তাই ছেলেটা রেগে সিন ক্রিয়েট করলে সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে ডাকে আর এই ম্যাটার সলভ করার জন্য সেই বয়ফ্রেন্ডটা এই ছেলেটাকে ড্রাগ প্যাচ দিয়েছিল। এই ব্যাখ্যা শুনে সবাই খুব অবাক হয়ে যায় যে এত বয়স্ক মহিলা এই কথা কিভাবে বুঝলো। আসলে মিজিনা এই গেমটা খেলে আর সে সবচেয়ে হাইস্ট লেভেলে আছে। মিজিনের বাবার কাছ থেকে গায়ং এর বাবা জানতে পারে যে ওই ভাড়াটে একজন প্রসিকিউটর, তাই সে দৌড়ে জিয়ং এর কাছে আসে আর তাকে বলে যে ওই বাসায় না একটু প্রবলেম আছে। ওই বাসায় একজন মানুষ মারা গিয়েছিল, তাই বাসাটা হন্টেড। তো জিয়ং তাকে বলে এটা কোনো সমস্যা না,
এরপর দেখানো হয় কিলারটা কি যেন একটা কাটাকাটি করছে, মেবি কোনো মানুষ, আর তার দেয়ালে লিমসান যে কোকে বাঁচিয়েছিল সেই আর্টিকেলটা। গায়ং লিমসানকে একটা ওয়াটার পার্কে নিয়ে এসেছে। লিমসান সারাদিন গায়ং এর ছবি তুলতে তুলতে অতিষ্ঠ হয়ে গেছে, আর সে সানসেটের ওয়েট করছিল যে সে তার নিজের ফর্মে একটু এনজয় করবে। এরপর সানসেট হওয়ার টাইম হয়ে যায় আর লিমসান দ্রুত দৌড়ে রুমে গিয়ে পালায়। এত মানুষের সামনে তো আর সে ট্রান্সফর্ম হতে পারবে না। তো এরপর মিজিন এসে গায়ংকে আর খুঁজে পায় না। এবার দুইজন ছেলে এসে মিজিনকে ড্রিঙ্ক অফার করে, বাট তখনই জিয়ং এসে বলে ওর সাথে সঙ্গী আছে। তো এইখানে জিয়ংকে দেখে মিজিন অবাক হয়ে যায়। জিয়ং বলে তুমি তো আমাকে এখানে ডেকেছ, তুমি ম্যাপও পাঠিয়েছ। তখনই মিজিনের ফোনে গায়ং এর মেসেজ আসে। ও বলে যে প্রসিকিউটরকে আমি ডেকেছি। আসলে লিমসান যখন ট্রান্সফর্ম হওয়ার জন্য রুমে চলে গিয়েছিল, গায়ং তখন মিজিনের ফোনে দেখে জিয়ং মেসেজ করে দেখা করার কথা বলেছে। এরপর গায়ং এইখানে ঠিকানা পাঠিয়ে দেয় যাতে ওরা দুজন একসাথে কিছু সময় স্পেন্ড করতে পারে। এরপর তারা দুজন ওখান থেকে বেরিয়ে যায়। জিয়ং আসলে সেই বক্সগুলো ফেরত দেওয়ার জন্য মিজিনের সাথে দেখা করতে চেয়েছিল। এই কারণ শুনে মিজিন একটু হতাশ হয়। এরপর তারা একটা ব্রিজের উপর থেকে হাঁটতে লাগলে তখন মিজিনের মনে পড়ে ড্রাঙ্ক অবস্থায় সে জিয়ংকে কল করে অনেকক্ষণ ধরে গান গেয়েছে। এরপর সে জিয়ংকে বলেছে তুমি কি কখনো বয়স্ক হবে না? বয়স নিয়ে আমার জাজ করা ঠিক না। তোমার অফিসের বয়স্ক মহিলাকে তোমার ভালো না লাগলে তাকে চাকরি থেকে বের করে দিতে, তাকে বের করনি কেন? এই বলে সে ঘুমিয়ে যায়। তবুও জিয়ং উত্তরে বলে ওই মহিলাটা আমার মতো, ওনাকে দেখে মনে হয়েছে ওনার আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাসায় যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট জিয়ংকে কল করে জানায় সেই বয়ফ্রেন্ড পপি কোথাও লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করা যাচ্ছে না। তাই জিয়ং তাকে বলে ওই গার্লফ্রেন্ডটার মাধ্যমে পপিকে খুঁজে বের করতে হবে। তো সকালে সেই গার্লফ্রেন্ডটাকে খুঁজে বের করার দায়িত্ব তারা লিমসানকে দেয়। জিয়ং তাকে বলে গেমে তার সাথে কথা বলে মিট করার ব্যবস্থা করতে। তো রাতে মিজিন অনেকক্ষণ ধরে গেমে লগ ইন থাকার পর ফাইনালি ওই মহিলাকে খুঁজে পায় আর ওনার কাছ থেকে আইটেম কেনার কথা বলে মিট করার জায়গা ঠিক করে। তো অফিসে গিয়ে এটা জানালে জিয়ং আর অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়। তাদের 4টার সময় দেখা করার কথা ছিল, বাট শেষ মুহূর্তে সেই গার্লফ্রেন্ডটা মিটিং এর সময় 6টায় নিয়ে যায়। তো এটা নিয়ে লিমসান একটু চিন্তিত ছিল, কারণ 7টার সময় সন্ধ্যা হয়ে যাবে আর সে মিজিনে পরিণত হবে। এবার দেখা করতে জিয়ং যাবে। তারা এই অপারেশনে লিমসানকে যেতে মানা করে, তবুও লিমসান যায়। গিয়ে এসে লুকিয়ে লুকিয়ে সবকিছু অবজার্ভ করতে থাকে। কিছু সময় ওয়েট করার পর সে মেটে আসে আর সে জিয়ংকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। এরপর সে জিয়ং এর কাছে এগিয়ে বসে আর কিউট কিউট ভাব করতে লাগে, যা জিয়ং এর মোটেই সহ্য হচ্ছিল না। আর এই ফাঁকে জিয়ং এর অ্যাসিস্ট্যান্ট তাদের একসাথে ছবি তুলে ফেলে আর ছবিগুলো একটা নম্বরে পাঠিয়ে দেয়। মেবি মেয়েটার বয়ফ্রেন্ডের নাম্বারেই পাঠায়। এদিকে লিমসান দেখছিল মেয়েটা জিয়ং এর ড্রিঙ্কে একটা পাউডার মিলিয়ে দিচ্ছে। এটা জানানোর জন্য লিমসান জিয়ংকে কল করে, বাট মেয়েটা ফোনটা কেড়ে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। আর না পেরে লিমসান যখন ভিতরে ঢুকতে যাচ্ছিল তখনই সে হঠাৎ ট্রান্সফর্ম হওয়া শুরু করে, তাই সে লুকিয়ে যায়। তো এবার সে মিজিনের ফর্মে ভিতরে আসে আর জিয়ংকে বারবার ইশারা করতে লাগে যে সে বেহুশ হয়ে যাবে। বাট মিজিনের অ্যাক্টিং এতটাই উদ্ভট ছিল যে জিয়ং কিছুই বুঝতে পারে না। সে ড্রিঙ্কটা খেতে গেলে মিজিন চিৎকার করে একটা চিকেন লেগ পিস তার দিকে ছুড়ে মারে আর না বলে চিৎকার করে জিয়ং এর ড্রিঙ্কে থুথু দিয়ে দেয়। এরপর মিজিন জিয়ংকে বলে তুমি আবারও আমার উপর চিট করছো। তো ওই মেয়েটা বলে কোনো সমস্যা নেই, এখন থেকে ইনি আমার। এই বলে তারা দুজন দুই দিক থেকে জিয়ংকে টানাটানি শুরু করে। এর মধ্যে ওই বয়ফ্রেন্ডটা আসে। সে জিয়ংকে দেখে চিনে যায়, কারণ জিয়ং আর মিজিন যেদিন ক্লাবে গিয়েছিল এই লোকটাও ওখানেই ছিল। জিয়ং প্রসিকিউটর বলে লোকটা পালানো শুরু করে। ওই গার্লফ্রেন্ডটাও পিছন গেট দিয়ে পালানোর চেষ্টা করে, বাট ইনভেস্টিগেটর আর মিজিন মিলে অনেক কষ্টে মেয়েটাকে অ্যারেস্ট করে। এদিকে একটু মারামারির পর জিয়ং ও লোকটাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। তো ইনভেস্টিগেটররা ওদের দুইজনকে গাড়িতে করে নিয়ে গেলে জিয়ং মিজিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে। ব্যাপারটা জিয়ং এর কাছে খুবই সন্দেহজনক লাগছিল, কারণ সেদিন ক্লাবেও তার মিজিনের সাথে দেখা হয়েছিল আর আজকে এখানে। যদিও মিজিন বলে সে চিকেন খেতে এসেছিল, বাট জিয়ং এর সেটা বিশ্বাস হয় না। জিয়ং তাকে জিজ্ঞেস করে আমি শুনেছি তুমি নাকি চাকরি পেয়েছো, কোথায় চাকরি পেয়েছো? বাট এই প্রশ্নের উত্তর তো মিজিনের পক্ষে দেওয়া সম্ভব না। এরপর দেখানো হয় মিজিন একটা বাস স্টপে মন খারাপ করে বসে আছে। মিজিন ভাবছিল হেল্প করার কারণে থ্যাংক ইউ বলার বদলে আমাকে একগাদা প্রশ্ন করলো। ওই রাস্তা দিয়ে জিয়ং গাড়ি চালিয়ে যাচ্ছিল। মিজিনকে দেখে সে দাঁড়িয়ে যায়। সে দেখে মিজিন মন খারাপ করে বসে আছে আর বাসে না চড়ে হঠাৎ হাঁটতে লাগে। তাই জিয়ংও তার পিছনে হাঁটা শুরু করে। রাস্তায় হাঁটতে হাঁটতে মিজিন নিজে নিজেই জিয়ং এর উপরে ফ্রাস্ট্রেশন বের করতে লাগে। সে একা একাই বলতে থাকে যে ড্রিঙ্কে ড্রাগ মেলানো ছিল, ড্রিঙ্কটা খেলে ওর কি অবস্থা হতো কে জানে। আমি এত বড় বিপদ থেকে বাঁচালাম, বাট আমাকে একটা থ্যাংক ইউ বললো না। ওকে বোকা নাকি যার তার দেওয়া ড্রিঙ্ক খেয়ে ফেলে। এইসব বলতে বলতে রেগে রাস্তায় থাকা একটা ক্যান মিজিন লাথি মারে
লাথি মারলে সেটা যে একটা লোকের মাথায় লাগে। তখন পিছন থেকে জিয়ং এগিয়ে এসে লোকটাকে সরি বলে। মিজিন জিয়ংকে দেখে পুরাই অবাক হয়ে যায়। লোকটা ড্রাঙ্ক ছিল আর সে এটা নিয়ে চিল্লাপাল্লা করা শুরু করে। এরপর তার মিজিনকে দেখে ভালো লাগলে সে মিজিনের নাম্বার চায়। তখন জিয়ং নিজের বিজনেস কার্ড বের করে ওনাকে দেয়। জিয়ং প্রসিকিউটর এটা দেখে লোকটা এবার নিজেই সরি বলা শুরু করে। লোকটা চলে গেলে মিজিন জিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কখন থেকে ফলো করছো? তো জিয়ং বলে, যখন থেকে তুমি আমাকে উল্টাপাল্টা বলছিলে। সে আরো বলে, আমি অপেক্ষা করব। তুমি যে কারণে আমাকে ঠিকভাবে কোনো উত্তর দিতে পারছো না, কারণগুলি তুমি নিজে থেকে না বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর মিজিন তাকে জিজ্ঞেস করে, আমিও যদি এভাবে অপেক্ষা করি তাহলে কি তুমিও আমাকে বলতে পারবা যে তুমি কেন পুলিশকে এত হেট করো? তো উত্তরে জিয়ং বলে, আমি কখনো কারোর সাথে ওপেন হওয়া টাইপের না, বাট হয়তো আমি তোমার সাথে শেয়ার করতে পারবো। এতে মিজিন অনেক খুশি হয়ে বলে, আমি অপেক্ষা করব। এরপর মিজিন বাসায় এসে নিজের মনে হাসতে থাকে। এরপর তার প্যারেন্টস কে জিজ্ঞেস করে, কেউ যদি কোনো কথা শুধুমাত্র তোমার সাথে শেয়ার করে তাহলে এটার মানে কি? এতে তার বাবা উত্তর দেয়, সে তোমাকে বিশ্বাস করে, সে ভাবে যে তুমি তার পক্ষের লোক। পরদিন লিমসান, জিয়ং আর ইনভেস্টিগেটর একসাথে অফিসে আসছিল। তো ইনভেস্টিগেটর বারবার জিয়ংকে জিজ্ঞেস করছিল, ওই মেয়েটাকে তোমার গার্লফ্রেন্ড? তো লিমসান ওই কথায় খুবই ইন্টারেস্টেড ছিল, কারণ আসলে তো কথাটা তাকে নিয়েই হচ্ছে। বাট জিয়ং কোনো উত্তর না দিয়ে বলে, কাজ করো। এরপর লিমসান ইনভেস্টিগেটরকে জিজ্ঞেস করে জিয়ং এর আগে ডেট করেছে কিনা। ইনভেস্টিগেটর বলে জিয়ং এর কখনোই কোনো রিলেশনশিপ ছিল না। এতে খুশি হয়ে লিমসান পাগলের মতো হাসতে লাগে আর অফিসের মধ্যে গোল গোল ঘোরা শুরু করে। পরদিন সে বয়ফ্রেন্ডটাকে জিয়ং ইন্টারোগেট করে। উনি বলে ওনার কাজ হলো জাস্ট ড্রাগ প্যাচগুলিকে ডেলিভার করা, বাট এক্সট্রা মানির জন্য সে মাঝে মাঝে কয়েকটা প্যাচ চুরি করে। ডার্ক ওয়েবের মাধ্যমে রুম বুক করে যারা ক্লাবে আসতো তাদেরকে ওই ড্রাগ প্যাচগুলি দেওয়া হতো। ক্লাবের লোকেরা জেনে গেছে যে সেই ডেলিভারি ম্যানকে অ্যারেস্ট করা হয়েছে, এই কারণে তারা সব ড্রাগগুলিকে নিয়ে পুঁতে রাখার জন্য পাহাড়ে যায়। ক্লাবের একজন ওয়েটার এটা দেখে ইনভেস্টিগেটরকে কল করে জানিয়ে দেয়। অফিসে আসা একজন পাবলিক মহিলা লিমসানকে দেখে জিজ্ঞেস করে, তোমার আমার কথা মনে নেই? আমরা একসাথে ব্যাংকে জব করতাম। তো লিমসান বলে, না আমি সে না। এই বলে সে চলে যায়। এরপর লিমসান আবারও তার খালার সাথে ছোটবেলায় কাটানো মোমেন্টগুলি মনে করতে লাগে। দেখে মনে হচ্ছে লিমসানের খালা বেঁচে থাকলে এই বয়সে এসে তার চেহারা এমন হতো। এদিকে কো লিমসানের ট্রান্সফরমেশন নিয়ে চিন্তা করতে থাকে। কো তার এজেন্সিকে বলেছিল লিমসানের ব্যাপারে খোঁজ নিতে, বাট সে জানায় লিমসানের ব্যাপারে কোনো রেকর্ড পাওয়া যায়নি। শুধু একটাই রেকর্ড পাওয়া গেছে, সেটা হলো 24 বছর আগে লিমসান নামের এক মহিলা মিসিং হয়েছে। কো আবারও অফিস শেষে লিমসানকে ফলো করে। কো দেখে লিমসান একটা ইন্টারনেট ক্যাফেতে এসেছে। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনের রূপে ফেরত আসে। মিজিন এখানে গেম খেলছিল। কো ভিতরে এসে লিমসানকে খুঁজতে লাগে। সে লিমসানকে তো খুঁজে পায় না, বাট সে দেখে মিজিনের চেয়ারের সাথে লিমসানের জ্যাকেট, ব্যাগ এগুলো ঝুলানো। তাই কো এসে মিজিনের পাশের চেয়ারেই বসা আর মিজিনকে অবজার্ভ করতে লাগে। বাট মিজিন গেমেই মগ্ন ছিল আর ভুল করে সে কোয়ের অর্ডার দেওয়া রামেন খেয়ে ফেলে। এটা রিয়েলাইজ করে সে কোকে অনেকবার সরি বলে আর কোয়ের জন্য নতুন করে রামেন অর্ডার দিতে যায়। তখন মিজিন তার পড়ে যাওয়া ব্যাগ উঠাতে লাগলে কো মিজিনের পায়ে সেই সেম দাগটা দেখতে পায় যেটা সে লিমসানের পায়ে দেখেছিল। এরপর মিজিন রামেন অর্ডার দিতে গেলে কো মিজিনের কিচেনটা দেখেও অবাক হয়ে যায়, কারণ এটাই সে লিমসানের হাতে দেখেছিল। এসব দেখে কো অনেক শক খায়। মিজিন রামেন নিয়ে এসে দেখে কো এখান থেকে চলে গেছে আর তার চাবির সাথে কিচেনটাও নেই। এরপর মিজিন বেরিয়ে তার সাইকেলে করে যখন যাচ্ছিল তখন সে নোটিস করে পিছন থেকে একটা সাদা গাড়ি তাকে ফলো করছে। তাই সে ঘাবড়ে গিয়ে জিয়ংকে কল দেয় আর গাড়িটা এটা বুঝতে পেরে চলে যায়। তাই মিজিন জিয়ংকে বলে, না কোনো সমস্যা নেই, একটা গাড়ি ফলো করছিল বাট চলে গেছে। জিয়ং আসার জন্য অনেক ইনসিস্ট করে যে আমি এসে তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, বাট মিজিন বলে থাকার লাগবে না। মিজিন তার প্যারেন্টস এর শপে এসে দেখে তার মা এই মার্কেটে সবাইকে ইনভাইট করেছে আর তাদের দোকানের সামনে একটা ব্যানারও টাঙিয়েছে, তাতে লেখা ছিল সিভিল সার্ভেন্ট মেয়ের প্রথম বেতনের সেলিব্রেশন। এখানে সবাই মিজিনের সিভিল সার্ভেন্ট হওয়ায় খুশি ছিল, বাট আসলে তো মিজিন ওই পরীক্ষা পাসই করে নাই। তো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়ার পর সবাই চলে গেলে মিজিনের ফ্যামিলি মিলে ওখানটা পরিষ্কার করতে লাগে। তখন মিজিন তার মাকে জিজ্ঞেস করে, হারিয়ে যাওয়ার আগে খালা ব্যাংকে চাকরি করতো না, সে ওটা কেন ছেড়ে দিয়েছিল? বাট বোনের কথা শুনে মিজিনের মায়ের মন খারাপ হয়ে যায়। সে ঠিকভাবে কোনো উত্তর দেয় না। মিজিনকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন জানতে চাচ্ছ? তাই উত্তরে মিজিন বলে, আমি খালাকে আজকে অনেক মিস করছিলাম। পরদিন সকালে মিজিন যখন বাসা থেকে বেরোয় তখনও সেই সাদা গাড়িটা তার বাসার সামনে পার্ক ছিল। এরপর সে লিমসান অবস্থায় অফিসে আসলে দেখে অফিসের সামনে একটা মেয়ে প্রোটেস্ট করছে। মেয়েটা বলছিল তার বাবা নিখোঁজ হয়ে গেছে, প্লিজ আমার বাবাকে খুঁজুন। মিজিনের বাসায় পুলিশ এজেন্সি থেকে একটা লেটার আসা। মিজিন
মিজিন তখন বাসায় না থাকায় তার বাবা এটা রিসিভ করে, বাট সে এটা মিজিনের মার কাছ থেকে লুকিয়ে রাখে। আজকে অফিসে সবার একসাথে খেতে যাওয়ার কথা, বাট জিয়ং জানতে পারে যে তার মায়ের কেসের ইনচার্জ ডিটেকটিভ এখন কোথায় আছে। এই ঠিকানা পেয়ে সে দ্রুত ওইখানের জন্য রওনা হয়। এরপর সবাই মিলে খেতে গিয়ে অনেক মজা করে। কো হঠাৎ কিছু খাবার নিয়ে এসে প্লেটটা লিমসনের সামনে রাখে। এটা দেখে লিমসন একটু অবাক হয়ে যায়। এরপর সে খাবারটা সবার সাথে শেয়ার করে খেতে লাগে। এরপর রাউন্ড 2 তে তারা ক্যারিওকেতে যায়, বাট ওইখানে কেউই কোনো পার্টিসিপেট করছিল না। এই কারণে বস বলে যে গান গেয়ে পারফেক্ট স্কোর আনতে পারবে তার একটা উইশ আমি পূরণ করব। এটা শুনে লিমসন সাথে সাথে স্টেজে উঠে গান গায় প্লাস ডান্সও করতে থাকে। লিমসনের ডান্স দেখে সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল আর তার অনেক প্রশংসাও করছিল। এরপর লিমসন ওয়াশরুমে যায়, তার অনেক শরীর খারাপ লাগে। তার মনে হচ্ছিল পিছন থেকে কেউ জন দাঁড়িয়ে আছে, বাট সে ঘুরে দেখে কেউ নেই। এদিকে জিয়ং ওই ডিটেকটিভটার সাথে দেখা করতে আসলে তাদের ছোটবেলার কথা মনে পড়ে। জিয়ং এর মা হারিয়ে যাওয়ার পর জিয়ং ডেইলি পুলিশ স্টেশনে এসে ওই ডিটেকটিভটাকে বলতে থাকতো আমার মাকে খুঁজে আনো, আর কাঁদতে থাকতো। এই কারণে বাচ্চা জিয়ং এর উপর ডিটেকটিভটা অনেক বিরক্ত ছিল। তারা এইসব নিয়ে কথা বলতে লাগে, বাট ডিটেকটিভটার কাছ থেকে জিয়ং নতুন কোনো ইনফরমেশন পায় না। এই পুলিশটা প্রায় জিয়ংদের বাসায় যেত আর জিয়ং এর মাকে রিকোয়েস্ট করতো যে ওই দিন গলিতে কি হয়েছিল, তুমি কি দেখেছিলে সেটা সাক্ষী দাও, যাতে আমি অপরাধীকে অ্যারেস্ট করতে পারি। বাট জিয়ং এর মা পুলিশটাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল, কারণ সে সাক্ষী দিতে অনেক ভয় পাচ্ছিল। এবার ইনভেস্টিগেটরটা জিয়ংকে কল দেয়, দিয়ে জিজ্ঞেস করে আপনি কখন আসবেন, বাট জিয়ং আসতে মোটেই রাজি না। এরপর সে বলে আপনি জানেন নতুন যে সিনিয়র ইন্টার্ন এসেছে বেকচল, উনি আগে হোয়াদং মেডিকেল সেন্টারের ডিরেক্টর ছিলেন। এটা শুনে জিয়ং বেশ অবাক হয় আর তার লোকটার উপর সন্দেহ হতে লাগে। একটা ডকুমেন্টের জন্য জিয়ং লিমসনকে কল করেছিল। লিমসনের শরীরের অবস্থা অনেক খারাপ, সে অনেক টুল ছিল। বস এবার তৃতীয় রাউন্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লিমসন অনেক কনফিউজড ছিল যে সে জিয়ংকে কোন নাম্বার থেকে কল ব্যাক করবে, লিমসনের নাম্বার থেকে নাকি মিজিনের নাম্বার থেকে। তো সে লিমসনের নাম্বার দিয়ে কল করতে চায়, বাট ভুল করে মিজিনের নাম্বার দিয়ে কল করে বসে। জিয়ং কল রিসিভ করলে লিমসন কোনোই কথা বলে না। জিয়ং শুধুমাত্র আশেপাশের মানুষের কথা শুনতে পায়। এতে জিয়ং এর অনেক চিন্তা হতে লাগে, তাই সে অ্যাপ থেকে মিজিনের লোকেশন দেখে দ্রুত ওইখানে যাওয়ার চেষ্টা করে। লিমসনের অবস্থা দেখে কো তার হাত ধরে বলে বাসায় চলো, বাট ওইখানে থাকা বাকি লোকেরা লিমসনকে যেতে দিতে চায় না, তাই লিমসনকে নিয়ে টানাটানি বেঁধে যায়। তাই কো লিমসনকে জোরে একটা টান দিয়ে নিজের দিকে নিয়ে এসে বলে আমরা বাসায় চলে যাচ্ছে। এই বলে সে লিমসনের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। কিছু দূরে সে লিমসন থেকে বলে তুমি এগুলো কি করতেছ। কো বললে তোমার হাতে আর বেশি সময় নেই, দ্রুত বাসায় যাও। এতে লিমসন বলে আমি বুঝবো আমার ব্যাপার, তুমি চলে যাও। লিমসন কো এর কোনো কথাই শুনছিল না বলে কো তার কানে কানে বলে এখনই সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় যাও। এটা শুনে লিমসন অনেক ঘাবড়ে যায়। এর মধ্যে ওখানে জিয়ং আসছিল। লিমসন হঠাৎ বেহুশ হয়ে যেতে লাগলে কো তাকে ধরে ফেলায়। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলে লিমসন থেকে সে মিজিনে পরিণত হয়। জিয়ং দেখে মিজিন অন্য একটা ছেলেকে হাক করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এবার মিজিন পুরা বেহুশ হয়ে যায়। জিয়ং অবাক হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর মিজিন বেহুশ হয়ে যাওয়ার পর কো তাকে নিজের গাড়িতে বসে। তখন জিয়ং এসে জিজ্ঞেস করে কি হয়েছে। কো বলে এত এক্সপ্লেইন করার টাইম নেই। তাই জিয়ং সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে দেয়। এরপর মিজিন যখন হসপিটালের বেডে বেহুশ অবস্থায় শুয়েছিল, তখন দুই পাশ থেকে তারা দুইজন মিজিনের দিকে তাকিয়েছিল। লাকি মিজিন। জিয়ং কোকে জিজ্ঞেস করতে লাগে যে তুমি মিজিনকে কিভাবে চেনো। কো বলে আমাদের কাজের মাধ্যমে দেখা হয়েছে। এরপর জিয়ং জিজ্ঞেস করে কাজের মধ্যে মিজিন বেহুশ হলো কিভাবে। তখন দেখানো হয় যে ওই দিন ক্যারিওকেতে কো অনেক অস্বস্তি ফিল করার কারণে একটা গ্লাসে ওষুধ মিক্স করেছিল, বাট হঠাৎ করে লিমসন এসে ওই পানিটা খেয়ে ফেলা। এবার জিয়ং ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করে মিজিনের কি হয়েছে। সে উত্তর বললে মিজিন এখন ঘুমাচ্ছে, অ্যাংজাইটি ওষুধের ওভারডোজ হওয়ার কারণে মিজিনের এই অবস্থা হয়েছে। কোয়ের এজেন্সির সিইও কোকে কল করে অনেক চিল্লাপাল্লা করে, কারণ অ্যাংজাইটি ওষুধও ড্রাগ। কো ওই ওষুধটা লুকিয়ে লুকিয়ে খেত। এই ব্যাপারটা লিক হলে তো কোয়ের ইমেজ আবারও খারাপ হয়ে যাবে। এই কারণে সিইও সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যে কো ওইখানে যায়নি। সে কোকে ওখান থেকে চলে যেতে বলে, বাট কো বললে আমি কিভাবে যাব, ও আমার ওষুধ খেয়ে বেহুশ হয়েছে। এটা আবার জিয়ং শুনে ফেলা। সে কোকে জিজ্ঞেস করে ওটা কি অ্যাংজাইটি ওষুধ ছিল, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কিভাবে ওটা মিজিনকে খেতে দিয়েছ। এর মধ্যে ওখানে মিজিন উঠে আসা। এরপর মিজিন হসপিটাল থেকে বেরোতে লাগলে জিয়ং তাকে বলে তুমি এখনো পুরোপুরি সুস্থ হও নাই, তোমার আর কিছুদিন হসপিটালে থাকা দরকার। এরপর কো বেরিয়ে চলে যায়। তাই মিজিন জিয়ংকে বাই বলে কোয়ের পিছনে বেরিয়ে যায়। মিজিন কোকে জিজ্ঞেস করে তুমি আমার ট্রান্সফরমেশন ব্যাপারে কিভাবে জানো। উত্তরে কো বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারটা গোপন রাখবো।
মিজিন আবারও তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলা? তো উত্তরে কো বললে, আমি তোমাকে দেখছিলাম। যে সাদা গাড়িটা মিজিনকে ফলো করছিল ওটা আসলে কোর। ওই দিন সকালবেলা কো রাস্তায় মিজিনকে ট্রান্সফর্ম হতে দেখেছিল। এরপর কো মিজিনের হাত ধরে সেই কিচেনটা তার হাতে দিয়ে দেয় আর বলে, তুমি আমার ব্যাপারটা গোপন রেখেছ, তো বিশ্বাস করো আমিও তোমারটা গোপন রাখবো। এর মধ্যে গায়ক চলে আসলে মিজিন দৌড়ে তার স্কুটারে উঠে চলে যায়। মিজিনের পায়ে বয়স্ক মানুষের মতো ব্যথা হতে লাগে, তাই সে বলে, আমি যদি এইভাবেই বয়স বাড়তে বাড়তে মরে যাই। এতে তার ফ্রেন্ডটা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে দাঁড়ায়। মিজিনের মা তার শপের জন্য গোশ কিনতে যায়, বাট ওইখানের কসাই বলে, পেমেন্ট দিতে এবার দেরি করবেন না, আমি আগের বার আপনাকে ভরসা করি বলেই অপেক্ষা করেছি। এতে মিজিনের মা বলে, কি বলতেছো তুমি এগুলা? আমার মেয়ে তো বলেছিল ওই দিন রাতেই টাকা পাঠিয়ে দিয়েছে। আসলে তো মিজিন ওই টাকাটা প্রতারণা চক্রের কাছে হারিয়েছিল, আর এই নতুন জবে বেতন পাওয়ার পর আজকে সে এই টাকাটা পরিশোধ করেছে। মিজিনের বাবা ঝগড়া না বাড়িয়ে তার ওয়াইফকে ওখান থেকে নিয়ে যায়। জিয়ং ওই দিন মাঠে দেখা গাড়িটার ডিটেলস দেখছিল। ওখানে সে দেখে ঠিকানায় হোয়াদং মেডিকেল সেন্টার লেখা। তাই জিয়ং ইনভেস্টিগেটরকে জিজ্ঞেস করে, আমাদের এখানে ওইখানে ডিরেক্টর কাজ করে না? এরপর সেই ডিরেক্টর চলগেওর নামে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। জিয়ং ভাবে ওই অ্যাসিড অ্যাটাকের এক সপ্তাহ পরেই চলগেও এখানে এসেছে। নাহান নামের এক লোক অনেকদিন ধরে কাজে না আসার পর ওই পোস্টটা চলগেওকে দেওয়া হয়েছে। এটা শুনে জিয়ং এর আরো সন্দেহ হতে লাগে। এরপর লিমসান অফিসের বাইরে গেলে কেউ কফি নিয়ে এসে তাকে নুনা বলে ডাক দেয়। বাংলায় বলতে গেলে নুনাকে আপু বলা যায়, বাট লিমসানের এজ তো কোয়ের আপু হওয়ার মতো না। কোকে দেখে লিমসান উল্টো দৌড় দেয়। কিছু সময় দৌড়ানোর পর কো তাকে জিজ্ঞেস করে, তুমি খুশি হও না যে এই সিক্রেটটা শুধু আমি জানি? আমি তো তোমাকে হেল্প করতে পারবো। এরপর কো লিমসানের কাছ থেকে বসের দেওয়া সেই কুপনটা অনেক দামে কিনে নেয়। এরপর ওই কুপনটা নিয়ে কো বসের কাছে যায় আর তাকে বলতে থাকে, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ চাই। বস বলে, এমন কোনো পদ এখানে নেই, বাট তবুও কো কুপনটা দেখিয়ে অনেক ইনসিস্ট করতে লাগে। এদিকে ইনভেস্টিগেটর হসপিটালের পাশের একটা শপে এসে ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন করতে লাগে। উনি বলে যে চলগেও অনেক ভালো, সে ফ্রিতে সবাইকে ট্রিটমেন্ট দেয়। এরপর সে এলাকার অন্য মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগে। তারা বলে যে 20 বছর আগে যখন চলগেওর ওয়াইফ মারা গিয়েছিল সে পুরা পাগল হয়ে গেছিল, তখনই সে নিজের চাকরিটাও ছেড়ে দেয় আর এখানে ওখানে গিয়ে অসুস্থ মানুষের সেবা করা শুরু করে। এদিকে চলগেওর কাছে একটা কল আসে। চলগেও তাকে বলছিল, তোমার সাবঅর্ডিনেট কি করেছে সেটা তুমি আমাকে কেন বলছো? যেভাবে পারো ব্যাপারটাকে সামলাও। এরপর তার হাতের আংটিটাকে দেখানো হয়। সেই অ্যাসিড অ্যাটাকারটা যাকে কল দিয়েছিল সে চলগেও ছিল, আর প্রিজনের গার্ডও চলগেওর কথায় ওই অ্যাসিড অ্যাটাকারকে মেরে ফেলেছিল। পরদিন মিজিন অফিসে এসে দেখে ওই প্রোটেস্ট করা মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। তাই সে মেয়েটাকে ভেতরে নিয়ে এসে একটা জায়গায় বসতে দেয় আর তার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে লাগে। সে বলে, 20 বছর ধরে বাবা তার ইনজুর্ড পা নিয়ে আমাকে বড় করেছে। বাবা সবসময় নিজ হাতে আমার জন্য ডিনার তৈরি করত। এখানে জব পাওয়ার পর বাবা অনেক খুশি ছিল, বাট ওই দিন রাতে বাবা আর ফেরে না। এরপর মেয়েটা তার বাবার নাম বলে নাহান। এটা শুনে লিমসান শক খায়। মিজিন এই কথাগুলো এখানের সিনিয়র ইন্টার্নদের সাথে শেয়ার করে। ওই ইন্টার্নদের মধ্যে একজন আগে ডিটেকটিভ ছিল। সে বলে, আমি এভাবে অ্যাডাল্টদের হারিয়ে যাওয়া একটা সিরিয়াল মিসিং কেস সলভ করতে পারিনি। লিমসান, জিয়ং এর মাও এই সিরিয়াল মিসিং কেসের ভিকটিম ছিল। তাই লিমসান ওই লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝেছিলেন এটা সিরিয়াল মিসিং কেস? উত্তরের লোকটা বলে, একটা প্যাটার্ন ছিল, তারা সবাই মিসিং হওয়ার আগে পরিচিত সব মানুষ আর ব্যাংক থেকে লোন নিত। তাই বাসায় এসে মিজিন তার মাকে জিজ্ঞেস করে যে তার খালা লিমসান কোনো লোন নিয়েছিল কিনা। তার মা বলে যে না, পুলিশ বলেছিল ও হারিয়ে যায়নি, ও পালিয়ে গেছে। এবার দেখানো হয় ছোটবেলায় পুলিশ স্টেশনের সামনে মিজিন বসেছিল আর মিজিনের মা তার বোনের মিসিং প্যাম্পলেট গুলো মানুষের মধ্যে বিতরণ করছিল। ওইখানে ছোট্ট জিয়ংও ছিল, কারণ তার মা নিখোঁজ হয়ে যাবার কারণে সে ডেইলি পুলিশ স্টেশনে আসতো। ওই ইন্টার্ন ডিটেকটিভটা সেই সিনিয়র ডিটেকটিভের সাথে দেখা করতে আসে। সিনিয়র এখন অসুস্থ আর নার্সিং হোমে থাকে। আসলে একদিন জিয়ং এর মা কল করে এই ডিটেকটিভটাকে বলেছিল যে সে সাক্ষী দিবে। তাই সিনিয়র যখন জিয়ং এর মার সাথে দেখা করতে যাচ্ছিল তখন তার অন্য একটা কাজ চলে আসায় সে আর যেতে পারে না। তাই সে তখন এই ইন্টার্ন ডিটেকটিভটাকে পাঠিয়েছিল। জিয়ং এর মা যখন পুলিশটার ওয়েট করছিল তখন ওইখানে অন্য একজন আসে আর জিয়ং এর মা বলতে থাকে, আমি সরি, আমি কিছু দেখি নাই, আমি কাউকে বলবো না। এরপর জুনিয়র ডিটেকটিভটা এসে দেখে ওইখানে রক্ত। তাই সে আশেপাশে জিয়ং এর মাকে খুঁজতে লাগে, বাট খুঁজে পায় না। সেই সিনিয়র ডিটেকটিভটা এখনো জিয়ং এর মা মারা যাবার গিল্টে আছে। সে হঠাৎ উঠে দৌড়ানো শুরু করে আর বলে উইটনেসটা নিখোঁজ হয়ে গেছে, ওকে খুঁজতে হবে। মানে সে এত বয়স্ক হয়ে যাবার পরেও ওই দিনেই আটকে আছে।
কো লিমসানকে বলে যে সে এখন থেকে তার সাথে কাজ করবে। কো তার সাথে আর আন্টির মতো করে কথা বলে না, কারণ মিজিন আর সে মাত্র 1 বছরের ছোট বড়। একটা পুলিশ জিয়ং এর অফিসে আসে তাকে একটা ডকুমেন্ট দেওয়ার জন্য, বাট জিয়ং তখন অফিসে না থাকায় লিমসান এটা নেয়। কাগজটা খুলে লিমসান দেখে যে এটা 2000 সালে নিখোঁজ হওয়া মানুষদের লিস্ট। এরপর সে দেখে ওই কাগজে তার খালা লিমসানের নামও আছে। এর মধ্যে জিয়ং চলে আসলে লিমসান আর চেক করতে পারে না। জিয়ং কাগজটা নিয়ে চলে যাওয়ার পর লিমসান ভাবতে লাগে আমি তো এবার শেষ। ওই কাগজটা দেখলেই তো জিয়ং জেনে যাবে যে আমি আমার হারিয়ে যাওয়া খালার আইডেন্টিটি চুরি করেছে। এদিকে ইনভেস্টিগেটর একজন লোকের সাথে কথা বলে ইনফরমেশন পায় যে চলগিও সব জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে বলে সবাই চুপ আছে। আগে রুমার ছিল যে চলগিও তার ওয়াইফকে মার্ডার করেছে। তার ওয়াইফের বডি একটা মোটেল থেকে ডিসকভার হয়েছিল। ওই মহিলার অ্যাফেয়ার ছিল আর সে চলগিওর সব সম্পত্তি নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, বাট কোনো প্রমাণ না থাকার কারণে চলগিও সাজা হয়নি। আর সেই প্রেমিকটা চলগিওর সব সম্পত্তি নিয়ে বিদেশ পালিয়ে গেছে। সেই মোটেলের বিল্ডিংটা অকশনের পরে রেনোভেট করে এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং বানানো হয়েছে, যেটার নাম এখন ডোগাভিল। ইনভেস্টিগেটর ওই বিল্ডিংটা চেক করতে এসেছে, আর তখনই ওইখানে তার জিয়ং এর সাথে দেখা হয়, কারণ জিয়ংও ওই বাসাতেই থাকে। এরপর জিয়ং তাকে তার বাসায় নিয়ে গিয়ে কফি খেতে দেয়। ইনভেস্টিগেটর এখানে রাতে থাকতে চাইলেও জিয়ং তাকে বের করে দেয়। এরপর মিজিন অনেক বিয়ার কিনে নিয়ে এসে জিয়ং এর বাসায় আসে। তার প্ল্যান হলো এই বিয়ার খাইয়ে সে জিয়ংকে বেহুশ করে কাগজটা নিয়ে পালাবে। সে জিয়ংকে বলে আগের বারের ভুল বুঝাবুঝি দূর করার জন্য আমি বিয়ার কিনে এনেছি। জিয়ং তাকে বাসায় ঢুকতে দিতে না চাইলেও মিজিন ঢুকে পড়ে। এরপর জিয়ং তাকে কফি দিয়ে বলে এটা খেয়ে বাসায় চলে যাও। তাই মিজিন এবার নাটক করা শুরু করে যে আমার আসলে কথা বলার মতো কেউ নেই, আমি অনেক স্ট্রেসে আছি, তুমি যদি আমার সাথে একটু ড্রিঙ্ক করতা আমার খুব ভালো লাগতো, ব্লা ব্লা। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করা শুরু করে আর বিভিন্ন কথা বলতে লাগে। তখন মিজিন জিয়ং এর বাসায় থাকা একটা ক্যাকটাসের দিকে দৌড়ে গিয়ে ওটার নাম দামুজি বলে ডাকতে থাকে। তো জিয়ং তাকে জিজ্ঞেস করে তুমি এই গাছটা কিভাবে চেনো, কারণ এটা তো আমাকে লিমসান দিয়েছিল। তাই মিজিন একটু চিন্তা ভাবনা করে উত্তরে বলে যে লিমসান তো আমার ফ্রেন্ডের আন্টি, ওই আন্টি আমাকে ছবি দেখিয়েছিল। এরপর তারা অনেক ড্রিঙ্ক করতে লাগে, বাট জিয়ং অনেক হেভি ড্রিঙ্কার হওয়ায় তার বেহুশ হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যায় না। কিছুটা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর জিয়ং তাকে বলে আমি শুরু থেকেই তোমাকে পছন্দ করতাম। জিয়ং এর প্যারেন্টস নেই এটা শুনেও মিজিনের মা যেভাবে তাকে ট্রিট করেছে তার এটা খুবই ভালো লেগেছে, কারণ জিয়ং এতিম এটা শোনার পর কেউ তার সাথে আর এমন বিহেভ করতো না। বাট মিজিনের মা এমন বিহেভ করেছে যে এতিম হওয়াটা কোনো ব্যাপারই না, এটা কোনো সমস্যাই না। বাসায় মিজিনের মা দেখে একটা ব্যাগ নিয়ে অনেকগুলো বক্স, এটা দেখে সে বুঝতে পারে এই বক্সগুলি সে জিয়ংকে দিয়েছিল। জিয়ং সেগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ফেরত দিয়েছে। বক্সগুলি বের করার পর সে ব্যাগের মধ্যে নিচের দিকে দেখে একটা পারফিউম আর একটা হ্যান্ড ক্রিম। এটা দেখে মা অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়ং বলে অনেক রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও, আমি টেবিলটা পরিষ্কার করে। এরপর তারা দুজন মিলে পরিষ্কার করতে লাগলে মিজিনের হাত থেকে একটা প্লেট পড়ে যায় আর সেই কাচের টুকরোগুলো উঠাতে গিয়ে তার হাত কেটে যায়। তাই জিয়ং তাকে বকতে থাকে আর ওষুধ খুঁজতে লাগে। এই ফাঁকে মিজিন ডকুমেন্টটা থেকে লিমসান লেখা পেজটা ছিঁড়তে গিয়ে সে দেখে ওইখানে লেখা লিমসুক। আসলে বিকালে সে ভুল পড়েছিল। এরপর জিয়ং চলে আসলে দ্রুত সে কাগজটা ব্যাগে রেখে দেয়। জিয়ং অনেক যত্ন সহকারে ফু দিয়ে মিজিনকে ওষুধটা লাগিয়ে দিচ্ছিল। এরপর মিজিন উঠে দাঁড়িয়ে বলে এটা ভুল না, এই বলে সে বসে থাকা জিয়ংকে কিস করে ফেলা। আর ড্রাঙ্ক অবস্থায় মিজিন জিয়ংকে কিস করতে গেলে দেখে জিয়ং হাত দিয়ে তার মুখ কভার করে রেখেছে। এতে মিজিন অফেন্ডেড ফিল করে চলে যেতে লাগে। তখন জিয়ং বলে আমি ভেবেছি তুমি আবার আমার মাথায় মারবা, এই কারণে আমি কভার করেছিলাম। তবুও মিজিন চলে গেলে জিয়ং এর গিল্টি ফিল হতে লাগে। এরপর মিজিন তার ফ্রেন্ড গায়ং এর বাসায় যায়। এই ঘটনা শুনে গায়ং হাসতে লাগে। এদিকে জিয়ং ওই ঘটনা মনে করে একা একা ড্রিঙ্ক করছিল। তো তার ওয়াইন শেষ হয়ে গেলে সে কিনতে দোকানে আসা। একটু পরে সে দেখে মিজিনের গায়ং ওই দোকানে এসেছে। আপসেট থাকার কারণে মিজিন অনেক ড্রিঙ্ক কিনতে লাগে। তো একটা ড্রিঙ্ক নিয়ে তারা দুইজন টানাটানি করতে লাগলে সেটা ছুটে গিয়ে জিয়ং এর মাথায় লাগে। জিয়ং মিজিনের সাথে দেখা না করে ওখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, বাট তার মিজিনের সাথে দেখা হয়েই যায়। ওখান থেকে বেরোলে মিজিন জিয়ংকে জিজ্ঞেস করে তুমি বলেছিলে তুমি তেমন একটা ড্রিঙ্ক করো না, বাট এখন এতগুলো ড্রিঙ্ক কিনছো। উত্তরে জিয়ং বলে আপসেট থাকলে আমি ড্রিঙ্ক করি। এতে মিজিন বলে ও আচ্ছা তুমি আপসেট হয়ে আছো, সরি আমি একটা ভুল করে ফেলেছি। জিয়ংও সরি বলে, বাট মিজিন তার ফ্রেন্ডের সাথে ওখান থেকে চলে যায়। বাসায় এসে জিয়ং আবারও ইনভেস্টিগেট করতে লাগে। তো এবার জিয়ং এর মনে হয় পাকাটা লোকের বাকি বডিটা ক্রাইম সিনের আশেপাশেই আছে। তাই সে পুলিশকে আবারও এলাকাটা তল্লাশি করতে বলে। পরদিন অফিসে লিমসানের মেজাজ খুবই খারাপ।
জিয়ং তাকে ডাকলে সে অনেক জোরে চিৎকার করে ওঠে আর বলে, আর্জেন্ট কিছু না হলে এখন আমার সাথে কথা বলো না। এরপর লিমসান বলে, অফিসের কোনো কাজ বাদে আমার কাছে কোনো হেল্প চাবা না। এই বলে সে অনেক রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এবার জিয়ং ভাবতে লাগে, আমি কি দোষ করলাম। ক্যাফেটেরিয়াতে কো লিমসানের সামনে বসে তার পাশে বসা। এরপর তার প্লেটে খাবার তুলে দেয়, তার চুল ঠিক করে দেয়। এইসব দেখে ইনভেস্টিগেটর জু বিষম খেয়ে যায়। কো আবার অফিসে এসে কাজ করতে লাগে। তখনই সে নোটিস করে দরজার ওখানে একটা খাম। সেটাকে খুললে কো দেখে ভিতরে লেখা সিনিয়র ইন্টার্নদের মধ্যে একজন তার আইডেন্টিটি গোপন করেছে। এটা দেখে কো চিন্তায় পড়ে যায়। জিয়ং এর বস এসে তার উপর চিল্লাতে লাগে যে তুমি কেন পুলিশকে রিকোয়েস্ট করেছ ওই জায়গাটা আবারও তল্লাশি করতে। এটা তো তোমার কেস না, এটা প্রসিকিউটর টাকের কেস। যদি রিইনভেস্টিগেট করতে হয় তাহলে অর্ডারটা সে দেবে, তুমি কেন ওর মধ্যে নাক গলাচ্ছ। মিজিন একটা রেস্টুরেন্টে খাবার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তখনই তার ইনভেস্টিগেটর জু এর সাথে দেখা হয়। সেও এখানে খেতে এসেছে। এবার জু কল করে জিয়ংকে এখানে ঠিকানা বলে। জিয়ং আসছে এটা বুঝে মিজিন ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, বাট যেতে যেতেই তার জিয়ং এর সাথে দেখা হয়ে যায়। এবার বাধ্য হয়ে তার চারজন একই টেবিলে বসা। মিজিনের গায়ং একটা স্ন্যাক্স এর বাটি টানাটানি করে বাটিটাকে ফেলে দেয়। তাই জিয়ং আর মিজিন মিলে খাবারগুলো উঠিয়ে বাটিতে রাখতে লাগে। তখন তাদের হাত স্পর্শ হলে মিজিন দ্রুত হাত সরিয়ে ফেলে। ইনভেস্টিগেটর জু গায়ং এর আইডিয়াল টাইম জিজ্ঞেস করলে সে উত্তর বলে কোন। এবার জু মিজিনকে জিজ্ঞেস করে, তোমার কি কোনকে পছন্দ? ধরো কোন তোমাকে প্রপোজ করলো, তুমি কি করবা? এই কোয়েশ্চেন শুনে জিয়ং রেগে যায়। সে অনেক রেগে এটা নিয়ে লজিক দিতে থাকে। জিয়ং এর রাগ দেখে গায়ং অনেক খুশি হয়, কারণ গায়ং বুঝে গেছে যে জিয়ং তার ফ্রেন্ডকেই ভালোবাসা। ওখান থেকে খেয়ে বের হয়ে তারা সবাই জিয়ং এর গাড়িতে করে যেতে লাগে। গাড়িতে বসে জিয়ং এবার মিজিনকে জিজ্ঞেস করে, জু যে কোয়েশ্চেনটা করেছিল ওটা অ্যান্সার তুমি দাওনি। উত্তরে মিজিন বলে, আমার মনে হয় আমি দিয়েছি ওই দিন রাতে। গায়ং অনেক ড্রাঙ্ক থাকার কারণে জিয়ং তাদের ফ্ল্যাটে গিয়ে মিজিনকে হেল্প করে আর তাকে বলে, আমি পরে তোমাকে কল করব। এরপর জিয়ং ড্রাঙ্ক জুকে নিয়ে নিজের বাসায় আসে আর তাকে সোফাতে শুইয়ে দেয়। সকালে একদল লোক মাছ ধরছিল। তখন তারা দেখে পানি থেকে কি জানি ভেসে উঠেছে। পুলিশ এসে দেখে ওটা সেই পাকাটা লোকের ডেড বডি। দেখে মনে হচ্ছিল এটাই সেই নারায়ণ। নারায়ণের মেয়ে ওর বাবা বাবা করে ডাকতে ডাকতে এখানে এসেছে। ওই মেয়ের কান্না দেখে জিয়ং এর আবারও ছোটবেলার কথা মনে পড়ে, যে মোটেল থেকে একটা ডেড বডি পাওয়া গেছে। এটা শুনে জিয়ং দৌড়াতে দৌড়াতে আসা, বাট ওটা আসলে জিয়ং এর মার বডি ছিল না। এরপর ছোট্ট জিয়ং অনেকদিন পর্যন্ত পুলিশ স্টেশনের বাইরে বসেছিল। সে বলছিল, আমার মাকে খুঁজে না এনে দিলে আমি এখান থেকে যাব না। এইসব কথা মনে করে জিয়ং আবারও কেঁদে ফেলা। 6টা বাজার সাথে সাথে লিমসান অফিস থেকে বেরিয়ে আসা, তো জুও তার পিছনে আসা। লুকিয়ে লুকিয়ে জু দেখে কো লিমসানকে বলছিল, আজকে তোমার সাইকেল নিয়ে যেতে হবে না, আজকে আমার সাথে চলো। এরপর লিমসানকে গাড়িতে বসিয়ে কো সিট বেল্ট বেঁধে দেয়। এই দেখে জু হা হয়ে তাকিয়ে থাকে। কো লিমসানকে বলে, চলো আজকে আমরা একসাথে ডিনার করি, আমার ট্রিট। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনে পরিণত হয়। মিজিন গাড়িতে বসে জিয়ং এর কথাই ভাবছিল। পরদিন অফিসে বস তাককে বলে, তোমার কেসে তোমার চাইতে জিয়ং এর ভূমিকা বেশি, এই কারণে কেসটা এখন থেকে জিয়ং হ্যান্ডেল করবে। এতে তাক অনেক রেগে যায়। সে জিয়ং এর সাথে চিল্লাপাল্লা করার জন্য তার রুমে আসে, বাট এসে দেখে জিয়ং ওখানে নেই। ডেড বডিটা নারায়ণের। এটা শুনে সব সিনিয়র ইন্টার্নরাই অনেক কষ্ট পায়। এরপর লিমসান চলগিওর সাথে আলাদাভাবে কথা বলতে গেলে চলগিও তার গাড়িতে করে চলে যায়। গাড়িটা দেখার পর লিমসান অনেক ঘাবড়ে যায়, কারণ ওই দিন রাস্তায় মিজিন যে কিলারের গাড়িটা দেখেছিল সেটার এটা সেম। এবার লিমসান বুঝতে পারে যে জিয়ং কেন চলগিওকে সন্দেহ করছিল। অটোপসি থেকে জিয়ং জানতে পারে নারায়ণ জীবিত থাকা অবস্থায় তার পাটাকে কাটা হয়েছিল, আর এরপর সে পানিতে পড়ে যায়। মানে জীবিত অবস্থায় পানিতে পড়ার পর পানিতে থেকে থেকে সে মারা গেছে। নারায়ণের বডিতে অনেক স্ক্র্যাচের পাশাপাশি ফেন্টানিলও পাওয়া গেছে, যেটার কারণে সে বেহুশ ছিল। এবার জু জিয়ংকে কল করে জানায় যে চলগিওর হসপিটালে যাওয়ার জন্য তারা যে সার্চ ওয়ারেন্ট চেয়েছিল সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো জিয়ং এসে এটা নিয়ে তার বসের সাথে কথা বললে, বাট কোনোই লাভ হয় না। জিয়ং এসে তাদের দুইজনকে বললে, আমরা এখন ওই হসপিটালে যাব। পর দেখানো হয় যে হসপিটালে লিমসান পেশেন্ট সেজে যাচ্ছে। এরপর দেখানো হয় লিমসান নিজেই জোরাজোরি করে তাদের দুইজনের সাথে এসেছে। জিয়ং এর টিম আগে থেকে প্ল্যান বানিয়েছিল তারা হসপিটালের কোথায় কোথায় সার্চ করবে। এবার জু আর জিয়ং সেদিকে যেতে লাগে। কে একজন চলগিওকে কল করে বললে হসপিটালে লিমসান এসেছে, তাই সে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। চলগিও এসে দেখে লিমসান তার বেডে নেই।
তাই সে ওখানে থাকা স্টাফদের উপর অনেক চিল্লাপাল্লা করে আর সিকিউরিটিকে বলে সিসিটিভি দেখে লিমসানকে খুঁজে বের করতে। লিমসান অনেক কষ্টে রুম থেকে পালিয়ে বের হয়েছে। এরপর সে ডিরেক্টরের অফিস খুঁজে তার মধ্যে ঢুকে মন খুঁজতে লাগে। সে চলগিওর একটা রিজার্ভ নিয়ে নেয়। এর মধ্যে ফুটেজ দেখে সিকিউরিটি তাকে স্পট করে ফেলে। এর মধ্যে লিমসান টের পায় যে চলগিও ঠিক রুমের বাইরে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। এবার চলগিও সে রুমের মধ্যে লিমসানকে খোঁজা শুরু করে। চলগিও অলমোস্ট লিমসানকে খুঁজেই ফেলেছিল, বাট তখনই একজন ডাক্তার এসে চলগিওকে বলে এটা লিমসানের ব্লাড টেস্টের রিপোর্ট। সেখানে চলগিও দেখে ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাই এবার চলগিও তার ড্রয়ার থেকে একটা ডকুমেন্ট বের করে যেটায় খালা লিমসানের ব্লাড টেস্টের রেজাল্ট ছিল। সেখানে ব্লাড গ্রুপ এ পজিটিভ। এটা দেখে চলগিও শক খেয়ে যায় আর সে বলতে লাগে, লিমসান তুমি আসলে কে? কোনো পেশেন্টের ব্লাড টেস্টের রিপোর্ট তো কোনো ডিরেক্টর তার ড্রয়ারের মধ্যে রাখবে না, তাহলে খালা লিমসানের ব্লাড টেস্টের রিপোর্ট কেন চলগিওর ড্রয়ার থেকে বের হলো? তারা সবাই মিলে গোপনে চলগিওর হসপিটালে সার্চ করছিল। জিয়ং বেসমেন্টের স্টোরেজে যায়। ইনভেস্টিগেটর জো অনেক কষ্টে ফার্মেসিতে ঢোকে, কারণ ওখানে ঢুকতে বা বের হতে গেলে কার্ড পাঞ্চ করতে হয়। আর লিমসান ডিরেক্টরের রুমে। একজন নার্স বের হলে জো অনেক কষ্টে ফার্মেসিতে ঢুকে পড়ে। বেসমেন্টে অনেক ওষুধ দেখে জিয়ং একটা ওষুধ টেস্ট করার জন্য নিয়ে নেয়। ডিরেক্টর চলে আসায় লিমসান ডিরেক্টরের রুমে আটকে পড়েছিল। কিছুক্ষণ পর ডিরেক্টর চলে গেলে লিমসান ওখান থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে ফার্মেসির মধ্যে জু দেখে অনেক ফেন্টানল ওষুধের প্যাকেট। জু সেটার ছবি তুলে নেয়। জু ফার্মেসির মধ্যে আটকে যাওয়ায় লিমসানের কাছে হেল্প চায়। এরপর নার্স আসা যাওয়ার সময় জু ওখান থেকে বেরোনোর চেষ্টা করলেও পারে না। তাই আর কোনো উপায় না দেখে লিমসান ওয়াশরুমে গিয়ে একজন নার্সকে মেরে তার কার্ড নিয়ে এসে জুকে উদ্ধার করে। এই কারণে হসপিটালের সিকিউরিটি তাদের পিছনে পড়ে যায়। লিমসান অনেক কষ্টে হসপিটাল থেকে বেরিয়ে আসে। জিয়ং তার গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর তারা সবাই দ্রুত ওখান থেকে চলে যায়। এই কারণে সিকিউরিটি টিম তাদেরকে আর ধরতে পারে না। গাড়িতে বসে লিমসান ভাবতে থাকে চলগিও কেন আমার ব্লাড টেস্ট করালো? উনি কি আমার খালাকে চিনে? আমার খালার কাছ থেকে কি চায়? অফিসে এসে লিমসান জানতে পারে যে চলগিও কিছুদিনের ছুটি নিয়েছে। এটা শুনে লিমসান অনেক চিন্তিত হয়ে যায়। চলগিও নোটিস করে যে ড্রয়ার থেকে তার রেজাল্টটা মিসিং। সিটিভি ফুটেজ দেখে সে জানতে পেরেছে লিমসান তার রুমেই ছিল। পরদিন সকালে কো আবার লিমসানের জন্য কফি নিয়ে আসা। এরপর লিমসান সেই বিড়ালটাকে খোঁজার ব্যাপারে কথা বললে কো বলে, আমাকে আগে বলতো আমি হেল্প করে দেব। কো এই বিড়ালের ছবি তার অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছে। এরপর একজন কোকে মেসেজ করে জানিয়েছে যে তার কাছে এমন একটা বিড়াল আছে। তাই সেই বিড়ালটাকে দেখার জন্য উইকেন্ডে কো আর লিমসান ওই জায়গাটায় আসা। লিমসান কোকে বলে যে তুমি এই গাড়ির মধ্যেই বসো, আমি যেয়ে দেখে আসছে। যাওয়ার পরে লিমসান বুঝতে পারে যে ওই মেয়েটা কোয়ের সাথে দেখা করার জন্য বিড়ালের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। কো আসেনি বলে ওই মেয়েটা লিমসানের সাথে বাজে ব্যবহার করে। কোয়ের সাথে দেখা করার জন্য মেয়েটা বিড়ালের ছবি ফটোশপ করে পাঠিয়েছিল। এতে লিমসান রেগে গিয়ে বলে, ওই বিড়ালের কারণে আমি 3 ঘন্টা যাত্রা করে এখানে এসেছে, আর তুমি বলছো বিড়াল নাই। এরপর সে অনেক রাগ হয়ে গাড়ির কাছে আসে। তো কোন তাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, বাট লিমসান বললে চুপ করে চলো। গায়াং মেজিনকে জিজ্ঞেস করে, তুমি এখনো জিয়ং এর কল ইগনোর করছো? যেহেতু সে তোমাকে কল করছে এর মানে সে তোমাকে পছন্দ করে, তো তুমি এই সুযোগে ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলো। বাট আইডিয়াটা মিজিনের পছন্দ হয় না। এরপর দেখানো হয় আগের দিন রাতে অ্যাপার্টমেন্টের সামনে গায়াং এর জিয়ং এর সাথে দেখা হয়েছিল। তখন সে জিয়ংকে বাসায় ডেকেছিল, বাট জিয়ং মানা করে দেয়। এরপর গায়াং বলে মিজিনের সম্পর্কে কিছু কথা বলার ছিল। এটা শুনে জিয়ং তার বাসায় আসে। আর তখনই মিজিন গায়াংকে কল দেয়। তো তারা দুজন কথা বলছিল, তখন পাশ থেকে কেউ কথা বলে উঠলে জিয়ং শুনে ফেলে যে মিজিন একটা ছেলের সাথে আছে। মিজিন গায়াংকে বলে, আমি আজকে রাতে বাসায় যাব না, তো আমার আম্মু যদি কল করে তাহলে তুমি বলে দিও যে আমি তোমার সাথে আছি। জিয়ং তখন পানি খাচ্ছিল, বাট এই কথা শুনে তার বিষম লাগে। ওই কথা শুনে বাসায় যেয়ে জিয়ং ঘুমাতে পারে না। সে ভাবতে লাগে মিজিন খুব উইয়ার্ড, আমাকে কিস করার ট্রাই করার পর এখন সে রাতে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। এবার মাইন্ড ডাইভার্ট করার জন্য জিয়ং এক্সারসাইজ করা শুরু করে, বাট আর না পেরে সে মিজিনকে কল করে বসা। আসলে মিজিন কোয়ের সাথে রাস্তায় রাস্তায় বিড়ালটাকে খুঁজছিল। কো সেলিব্রিটি হয়ে সে গাড়ির মধ্যেই বসেছিল। মিজিনের ফোনটাও গাড়ির মধ্যে। জিয়ং কল দিয়েছে এটা দেখে কো কলটা রিসিভ করে। জিয়ং বলতে থাকে, মিজিনের ফোন তুমি কেন রিসিভ করেছো, মিজিনকে দাও। বাট উত্তরে কো বলে, মিজিন এখন এখানে নেই, আজকে আমরা অনেক বিজি, তাই কলের অপেক্ষা করো না। এই বলে কো কলটা কেটে দেয়। মিজিন কোয়ের সাথে আছে এই ব্যাপারটা নিয়ে যে অনেক ডিস্টার্ব ফিল করে সে ড্রিঙ্ক করতে লাগা। কো মিজিনকে গায়াংয়ের বাসায় ড্রপ করে চলে যায়।
জু হোটেলে সে ওয়েটারের কাছ থেকে জানতে পারে যে ড্রাগগুলিকে একটা মাউন্টেনে পুঁতে রাখা হয়েছে, বাট অত বড় এরিয়ার মধ্যে কোন জায়গায় পুঁতে রাখা হয়েছে সেটা সে জানতে পারে না। তাই তারা জেলে থাকা ওই বয়ফ্রেন্ডটাকে ডেকে নিয়ে এসে বিভিন্ন টেকনিকে প্রশ্ন করে বের করে যে ড্রাগগুলো পাহাড়ের কোন পাশে আছে। এরপর জু আর জিয়ং সেই পাহাড়ে আসা। জু এর মনে পড়ে যে লিমসান এর আগে 3 ঘন্টার মধ্যে পাহাড়ের কাছে ফেরত গিয়েছিল, তাহলে নিশ্চয়ই কোনো শর্টকাট আছে। তাই জু লিমসানকে কল করে। লিমসানের হাইকিং পছন্দ না, তাই সে পাহাড় চড়ে উপরে গিয়েছিল। পাহাড় চড়ার ভয়ে জু পায়ে ব্যথার বাহানা দেখিয়ে পালিয়ে যায়। লিমসান অনেক ফাস্ট উঠে যায়, বাট উঠতে গিয়ে জিয়ং এর খবর হয়ে যায়। লিমসান জিয়ংকে রেস্টও করতে দেয় না। সে বলে দ্রুত চলো, আবার মাটি খুঁড়তে হবে। এতে জিয়ং ভাবতে থাকে লিমসান কোন কোম্পানির সাপ্লিমেন্ট খায়। হেল্প করার জন্য লিমসান ওই পাহাড়ে থাকা একজন লোককেও ডেকেছে। এরপর তারা ওই লোকেশনে এসে মাটি খোঁড়া শুরু করে। অনেকক্ষণ ধরে খোঁড়ার পর লিমসান দেখে পলিথিনের মধ্যে ড্রাগ। নামার সময় পাহাড় বেয়ে নামার সাহস আর জিয়ং এর হয় না, তো লিমসান লাফ দিয়ে নেমে যায়। আর জিয়ং একা একা অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সেই গাড়ির কাছে আসা যেখানে জু অপেক্ষা করছিল। আর হাঁটতে না পারে জিয়ং মাটিতেই শুয়ে পড়ে। সব এভিডেন্স গুলি টেস্ট করার জন্য NFS এ পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই রেজাল্ট চলে আসবে। জু কয়েকটা ইন্টারভিউ দেখছিল যেখানে কো বলছিল তার প্রেমিকা 10 বছর বড় হলেও সমস্যা নেই। এটা দেখে জুর অনেক রেগে রেগে বলছিল যে লিমসান তোর থেকে 20 বছরের বড়, 20 বছরের। লিমসান যখন কলেজে ছিল তখন তুই কেবল জন্মিয়েছিস। তখন জিয়ং এসে জুয়ের স্ক্রিন দেখা ফেলে। জু তাড়াতাড়ি করে ইন্টারভিউটা সরিয়ে ফেললে তখন কোয়ের ইনস্টার একটা পোস্ট সামনে আসা, মানে বিড়ালের ছবি সহ কো যে পোস্টটা দিয়েছিল ওইটা। ওইখানে লেখা ছিল আমার ডিয়ার ফ্রেন্ডের বিড়ালটা হারিয়ে গেছে, প্লিজ সবাই হেল্প করো, আমি এই ফ্রেন্ডটার অনেক কেয়ার করি। এটা দেখে জিয়ং এর মাথা গরম হয়ে যায়। তখনই কো এসে রুম থেকে লিমসানকে ডেকে নিয়ে যায়। লিমসানের হেলথের জন্য কো অনেকগুলো সাপ্লিমেন্ট কিনে এনেছে। লিমসান এগুলো নিতে চায় না। এরপর সে স্কোয়াড দিয়ে দেখায় যে সে অনেক ফিট। তবুও কো ওইখান থেকে একটা ট্যাবলেট বের করে লিমসানকে খাইয়ে দেয়। আর জু এটা দেখে হতাশ হয়ে চলে যায়। এরপর কো লিমসানকে বলে গত রাতে জিয়ং তোমাকে কল করেছিল। এতে লিমসান বলে থাক, ইম্পর্টেন্ট কিছু হলে সে আবার কল দেবে। এই উত্তরটা কোয়ের অনেক পছন্দ হয়। এরপর সে অনেক এক্সাইটেড হয়ে নাচতে নাচতে তার কাজে ফেরত যাচ্ছিল, বাট তখনই জু আসে। এসে বলে তোমার সাথে কিছু কথা আছে, আমার সাথে চলো। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায় যেখানে গিয়ে তারা ড্রিঙ্ক করতে লাগে। জু কোকে বলে তুমি আমাদের লিমসানের পিছনে কেন লেগেছ, তোমার মাথায় কি চলছে, তোমাদের এই রিলেশনশিপ মোটেই হেলদি না। এইসব বলতে বলতে সে অনেক ড্রিঙ্ক করে বেহুশ হয়ে যায়। এরপর কো তাকে অনেক ডাকাডাকি করে উঠে ঠিকানা জিজ্ঞেস করতে লাগে, বাট সে ঠিকভাবে কোনো উত্তর দেয় না। এদিকে বাসায় বসে জিয়ং দেখে কোয়ের ফ্যানরা তাকে নিয়ে পোস্ট করেছে। সেই পোস্টের মধ্যে জিয়ং জুকে দেখে দ্রুত জুয়ার ফোনে কল করে, আর কলটা কো রিসিভ করে এখানে ঠিকানা দেয়। জিয়ং এসে দেখে রেস্টুরেন্টের বাইরে কোয়ের ফ্যানেরা ভিড় জমিয়েছে। জিয়ং জুকে নিয়ে নিজের গাড়িতে উঠায় আর কোকেও গাড়িতে বসতে বলে, কারণ এত ফ্যানদের মধ্যে তার এখন এখানে একা দাঁড়িয়ে থাকাটা মোটেই ঠিক হবে না। বাধ্য হয়ে কো জিয়ং এর গাড়িতে ওঠা। গাড়িতে বসে কো জিয়ংকে জিজ্ঞেস করে মিজিনের সাথে তোমার কি রিলেশন, আমি একটু শিওর হতে চাই, কারণ আমি দুজন মানুষের মধ্যে আসতে চাই না। বাট জিয়ং এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অনেক জোরে গাড়ি চালাতে লাগে। জিয়ং জুকে বাসায় নিয়ে এসে আবারও তার সোফায় শুইয়ে দেয়। এরপর সে কোয়ের করা প্রশ্নটা নিয়ে ভাবতে থাকে যে তার মিজিনের সাথে কি সম্পর্ক। এদিকে মিজিনও জিয়ং এর ব্যাপারেই ভাবছিল। মিজিন ঘুমাতে গিয়ে ফোন বন্ধ করলে ঠিক তখনই জিয়ং তাকে কল দিয়ে ফোন অফ পায়। পরদিন ঘুম ভাঙার পর জু দেখে সে জিয়ং এর বাসায়। নাস্তা খাওয়ার পর তারা একসাথে অফিসে আসা। অফিসে আসার পর লিমসান তাদেরকে জানায় চলগিওর মেডিকেল সেন্টার থেকে যে ড্রাগ পাওয়া গেছে আর এই মাউন্টেন থেকে তারা যে ড্রাগ খুঁড়ে উঠিয়েছে এদের টেস্টের রেজাল্ট ম্যাচ হয়েছে। এবার জিয়ং ওয়ারেন্ট রিকোয়েস্ট করে। কাজ করতে করতে কো আবারও নাম ঠিকানা ছাড়া একটা খাম পায়, যেটাতে সেই সেম কথাই লেখা ছিল যে একজন সিনিয়র ইন্টার্ন তার আইডেন্টিটি নিয়ে মিথ্যা কথা বলেছে। কো আবারও কাগজটা ছেড়ে আর সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। রাতে মিজিন বাসায় এসে দেখে জিয়ং তার গেটের সামনে ওয়েট করছে। জিয়ং তাকে জিজ্ঞেস করে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা। মিজিন বলে আমার কাজ ছিল। তো জিয়ং জিজ্ঞেস করে কি কাজ। তো উত্তরে মিজিন বলে ওটা আমার পার্সোনাল ব্যাপার। এতে জিয়ং বলে তুমি কোয়ের সাথে যা করো সেটাও সিক্রেট, তোমার নিজের ব্যক্তিগত ব্যাপারগুলিও সিক্রেট, তোমার এত সিক্রেট কেন। এবার মিজিন বলে আমি কোয়ের সাথে দেখা করলে কোনো সমস্যা, তুমি এত রাতে আমার বাসার সামনে এসে আমাকে ইন্টারোগেট কেন করছো।
এরপর জিয়ং বলে, আমি তোমাকে ইন্টারোগেট করছি না, আমি গায়ংয়ের সাথে দেখা করেছিলাম। ও বলেছে তুমি ড্রাঙ্ক অবস্থায় যে কোনো কিছু ধরে কিস করা শুরু করো। তো এই কারণে যদি তুমি আমার কল ইগনোর করে থাকো তাহলে সেটা তোমার করতে হবে না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই। জিয়ং মিজিনের ফিলিংস বুঝছে না বলে সে এবার রেগে যায় আর রাগ দেখে বাসার ভিতরে চলে যায়। জিয়ং বুঝতেই পারে না যে কি সমস্যা হয়েছে। এরপর জিয়ং চলে যায়, বাট কিছু দূর গিয়েই সে আবারও গাড়ি ঘুরিয়ে মিজিনের বাড়ির দিকে ফেরত আসে। তখন মিজিনের বাড়ির ডোরবেল বাজলে সে বাইরে গিয়ে দেখে কোন ও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মিজিনের জন্য অপেক্ষা করছে। ওই লেটারগুলির কারণে কো মিজিনকে বলে, তুমি ওইখানে জব ছেড়ে দাও, দরকার হলে আমি তোমাকে বেতন দিচ্ছি। যদি তুমি শুধু শুধু বেতন নিতে না চাও তাহলে আমার সাথে কাজও করতে পারো। এতে মিজিন বলে, তোমার টাকার অহংকার তুমি অন্য কোথাও দেখাও, আমি অনেক ব্যস্ত। এরপর কেউ বলে, আমি বুঝতেছি না আমি কি করব। এই জিনিসটা আমার কাছে নতুন, আমি একজনকে পছন্দ করি আর আমি তাকে নিয়ে অনেক চিন্তায় থাকি যে তার কিছু হয়ে না যায়। এই কারণে আমি সারাদিন অনেক অস্থির থাকি, কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। আমি এতটাই চিন্তায় থাকি যে আমি ওষুধ খেতেও ভুলে যাই। মিজিন আর কো একটা ছাতার মধ্যে দাঁড়িয়েছিল, এর মধ্যে জিয়ং ওখানে চলে এসে এটা দেখে ফেলে। এবার মিজিন তাকে জিজ্ঞেস করে কে সে। কো বলে, তুমি। জিয়ং দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিল। মিজিনের সাথে কথা বলে চলে যাওয়ার পর জিয়ং এর কেমন একটা চিন্তা হচ্ছিল, তাই সে আবার ফেরত আসার সিদ্ধান্ত নেয়। ফেরত এসে বাসার সামনে পার্ক করা একটা গাড়ি দেখে জিয়ং এর সন্দেহ হয়, তাই গাড়ির নাম্বারটা জিয়ং তার সাবঅর্ডিনেটকে পাঠায়। এরপর সে দেখে কো আর মিজিন এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে আর সে শুনতে পায় ও মিজিনকে প্রপোজ করছে। এই দেখে তার মন ভেঙে যায়। পরদিন সকালে অফিসে লিমসান জানতে পারে যে জিয়ং অসুস্থ থাকার কারণে আজকে ছুটি নিয়েছে। হয়তো আগের দিন বৃষ্টিতে ভেজার কারণে তার জ্বর এসেছে। জিয়ং এর অসুস্থতার কথা শুনে লিমসান অনেক বেশি চিন্তায় পড়ে যায়। বাট মিজিন আগের দিন কোকে রিজেক্ট করে দিয়েছিল, এই কারণে আজকে কো অনেকটা অসুস্থ। বিকালে বাসায় যাওয়ার পথে লিমসানকে একটা গাড়ি ফলো করছিল। রাস্তায় একটা ফার্মেসি দেখে ওষুধ কিনবো না ভাবতে ভাবতেও লিমসান জিয়ং এর জন্য ওষুধ কেনা। এরপর সে বাসায় এসে দেখে তার মা স্যুপ রান্না করছে। রাতে বাসার সবাই ঘুমিয়ে যাওয়ার পর মিজিন উঠে সেই স্যুপ একটা বাটিতে ঢেলে জিয়ং এর জন্য নিয়ে যায়। মিজিন যখন বাসার বেল বাজাতে হেজিটেট ফিল করছিল তখন অসুস্থ জিয়ংকে দেখতে ওখানে জু আসে আর সে বেল বাজে দিয়ে চলে যায়। গেট খুলে জিয়ং মিজিনকে দেখে অবাক হয়। এরপর মিজিন ভিতরে এসে জিয়ং এর জন্য খাবার রেডি করে। এটা দেখে জিয়ং এর ছোটবেলার কথা মনে পড়ে যায় যে তার মা তার জন্য রান্না করত। এরপর তারা খুশি খুশি একসাথে খেত। রাতে মিজিনের মা উঠে দেখে ফ্রিজ থেকে সব খাবার গায়েব, হাড়ি ভর্তি স্যুপও গায়েব, তাই সে ভাবে বাসায় হয়তো চোর এসেছিল। এটা শুনে মিজিনের বাবা বলে, চোর আসেনি, খাবারগুলো সব আমাদের ফিউচার জামাইয়ের কাছে গেছে। খাবার রেডি করার পর মিজিন চলে যেতে লাগলে জিয়ং তার হাত ধরে বলে যেও না। তাই মিজিন আরো কিছু সময় থেকে জিয়ং এর মাথায় পানির পট্টি দিতে লাগে। এরপর জিয়ং তার মার কথা বলতে লাগে যে মা আমাকে প্রমিস করেছিল সে বাসায় ফেরত আসবে, বাট এরপর সে নিখোঁজ হয়ে যায়। অনেকে আমাকে বলেছিল মা মারা গেছে, আবার কেউ বলেছিল মা পালিয়ে গেছে। এইসব শুনে মিজিন কাঁদতে লাগে। এরপর সে ঘুমানোর জন্য উপরতলায় তার ফ্রেন্ড গায়ং এর বাসায় চলে যায়। একটু সুস্থ হওয়ার পর জিয়ং উঠে সেই খাবারগুলো খেতে খেতে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সেই ছোট্টবেলায় তার মা নিখোঁজ হয়ে যাবার পর থেকে তার জন্য এভাবে কেউ আর রান্না করেনি। সকালে অফিসে কো লিমসানকে কফি দিতে আসা। কোকে দেখে লিমসান লুকিয়ে থাকে। জু জানায় যে জিয়ং এর পাঠানো সেই গাড়ির নাম্বারটা আনরেজিস্টার্ড। পুলিশ চলগেওর হসপিটালের সামনে থেকে তার উপর নজর রাখছিল, বাট পুলিশকে ফাঁকি দিয়ে চলগেও অলরেডি বেরিয়ে গেছে। সে একজন লোকের সাথে দেখা করে। এই লোকটি এতদিন ধরে লিমসানকে ফলো করছিল আর তার ছবি তুলেছিল। লোকটা চলগেওকে জানায় যে লিমসানকে ফলো করতে করতে হঠাৎ করে লিমসান গায়েব হয়ে যায় আর তখনই ওখান থেকে মিজিন বের হয়। রাতে লিমসানের কোনো খোঁজ থাকে না আর দিনে মিজিনের। তাদের দুজনকে কখনোই একসাথে দেখা যায় নাই। জিয়ং মিজিনের বাসার সামনে দিয়ে যাচ্ছিল, তখনই সে হঠাৎ মিজিনের বাসা থেকে অনেক চিৎকার শুনে ভিতরে চলে আসে। আসলে মিজিনের মা তার হাজবেন্ডকে মারছিল। তো জিয়ংকে দেখে তারা সবাই থ খেয়ে যায় আর মারামারি থামিয়ে দেয়। এরপর মিজিনের মা জিয়ংকে অনেক খাবার খেতে দেয়। রাতে মিজিন বাসায় এসে জিয়ংকে দেখে অবাক হয়ে যায়। মিজিন দেখে বাসায় কোনো অনুষ্ঠানের মতো করে অনেক খাবার রান্না করা হয়েছে, তাই সে জিজ্ঞেস করে আজকে কি কোনো অনুষ্ঠান। উত্তরে গায়ং বলে আজকে তোমার খালার জন্মদিন। এরপর মিজিনের বাবা খালা লিমসানের ব্যাপারে জিয়ংকে বলতে গেলে গায়ং তাকে থামিয়ে দেয়। মিজিন এসে দেখে এই ঘরে তার মা কাঁদছে, তাই মিজিন তাকে সান্ত্বনা দিতে লাগে। এত খাবার খাওয়ানোর পরেও মা যাওয়ার সময় জিয়ংকে বক্স ভর্তি খাবার দিয়ে দেয়। জিয়ং চলে যাবার সময় মিজিন তাকে বলে আজকে আসলে আমার খালার জন্মদিন ছিল। প্রতি বছরে আমরা এই দিনটা এভাবে সেলিব্রেট করি,
কারণ তার মৃত্যুর দিন আমরা জানি না। আমরা এখনো ভাবি খালা হয়তো কোনো একদিন ফেরত আসবে। এরপর জিয়ং মিজিনকে বলে যে তোমার বাবা ওই নোটিশটা দেখে ফেলেছে, সে জানে যে তুমি ফ্রডের শিকার হয়ে অতগুলো টাকা হারিয়ে ফেলেছ। এই সবকিছুর জন্য বাবা নিজেকেই দায়ী করছিল। বাসায় ঢুকে মিজিন দেখে বাবা তার জুতা পলিশ করছে। মিজিন এবার বুঝতে পারে জব পাওয়ার পর থেকে ডেইলি বাবাই তার জুতা পলিশ করত। এটা দেখে মিজিন কেঁদে ফেলে। কিছুক্ষণ পর বাবা এসে তার জমানো কিছু টাকা মিজিনকে দেয় আর বলে তোমার মা কিন্তু এই ব্যাপারে জানে না, তাকে কিছু বলবা না। মিজিন নিতে না চাইলেও বাবা জোর করে তাকে টাকাটা দেয়। এতে মিজিন ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। চলগিওর হসপিটালের সার্চ ওয়ারেন্ট পাওয়া জিয়ং এর পুরো টিম সেই হসপিটালে এসে ওইখানে সবকিছু বক্সে ভরতে লাগে। সব বক্স প্যাক করার পরে লিমসান যখন চলে যাচ্ছিল, ওখানে একটা নার্স এসে তাকে বলে আগেরবার আপনার যে ব্লাড টেস্ট করিয়েছিলাম ওটার রিপোর্ট নিয়ে যান। তার রিপোর্ট নিতে লিমসান তার সাথে যায়। এদিকে জিয়ং বসের কাছে চলগিওর বাসা সার্চ করার পারমিশন চায়, বাট বস এতে অনেক রেগে গিয়ে বলে কোনো প্রমাণ ছাড়া এই পারমিশন আমি তোমাকে দিতে পারবো না। এরপর জিয়ং ওখান থেকে চলে যেতে লাগলে কো তাকে জিজ্ঞেস করে মিজিনের কি কিছু হয়েছে। ও ফোন ধরছে না। এরপর জিয়ং কল করে দেখে মিজিন আসলেই ফোন ধরছে না, তাই সে লোকেশন ট্র্যাকারটা থেকে মিজিনের লোকেশন চেক করে। জিয়ং দেখে মিজিন সেই চলগিওর হসপিটালে। এতক্ষণে জুয়া নোটিস করে যে লিমসান নিখোঁজ। জিয়ং হসপিটালে এসে মিজিনকে পাগলের মতো খুঁজতে লাগে। অনেকক্ষণ ধরে খোঁজার পরেও খুঁজে না পেয়ে জিয়ং অনেক ঘাবড়ে যায়। একটা রুমের মধ্যে চলগিও বেহুশ লিমসানকে বেঁধে রেখেছে। লিমসানের জ্ঞান ফিরে আসলে চলগিও তাকে বলে 20 বছর ধরে আমি এই মোমেন্টের অপেক্ষা করেছি। এরপর দেখানো হয় 20 বছর আগে চলগিওর ওয়াইফ এক সপ্তাহ ধরে বাসায় না আসার পর সে পুলিশে এটা রিপোর্ট করে। একটা ডিটেকটিভ এজেন্সির মাধ্যমে চলগিও জানতে পেরেছিল যে তার ওয়াইফের অ্যাফেয়ার চলছিল। এরপর তার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট চেক করার জন্য সে ব্যাংকে কর্মরত লিমসানের কাছে যায়। একটা ব্যাংক বুক দিয়ে সে খালা লিমসানকে বলে এই অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকা উত্তোলন করার চেষ্টা করে প্লিজ সেটা আমাকে জানাবেন। এরপর একদিন মোটেল থেকে চলগিওর ওয়াইফের লাশ পাওয়া যায়। এই কারণে সাসপেক্ট হিসেবে চলগিওকে অ্যারেস্ট করা হয়। এরপর পুলিশ তাকে অনেক ইন্টারোগেট করে, বাট চলগিও এটাই বলতে থাকে যে আমি আমার ওয়াইফের মার্ডার করিনি। কোনো প্রমাণ না থাকায় চলগিও ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে সে ফোন চেক করে দেখে লিমসান তাকে অনেকবার কল করেছিল, বাট সে লিমসানকে কল ব্যাক করলে ফোন অফ পায়। এরপর চলগিও ব্যাংক থেকে জানতে পারে যে লিমসান চাকরি ছেড়ে দিয়েছে। এই কারণে চলগিও ভাবতে লাগে যে লিমসান হয়তো তার ওয়াইফের মার্ডার করেছে, নতুবা ওই মার্ডারের সাথে সম্পৃক্ত ছিল। এই কারণেই হয়তো সে পালিয়ে গেছে। এই কারণে এত বছর ধরে চলগিও লিমসান আর তার ফ্যামিলি সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজে বের করেছে। এরপর চলগিও অনেক রেগে গিয়ে লিমসানকে জিজ্ঞেস করতে থাকে আমার ওয়াইফকে কে মার্ডার করেছে, আর লিমসান উত্তরে বলে আমি লিমসান না। মিজিন লিমসানের আইডেন্টিটি চুরি করার পর থেকেই চলগিও তার উপর নজর রাখছিল। কোয়ের উপরে যে অ্যাসিড অ্যাটাক হয়েছিল এটা আসলে চলগিও লিমসানের উপর নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিল যাতে লিমসান হসপিটালে আসে। অ্যাসিড অ্যাটাকে ব্যর্থ হওয়ার পর চলগিও লিমসানের কারণে ওই প্রসিকিউটর অফিসে সিনিয়র ইন্টার্নের জব নিয়েছিল। লিমসান চলগিওর কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে না দেওয়ার কারণে চলগিও এবার তাকে মাইন্ড নাম করার ইনজেকশন দিতে যায়। তখন লিমসান ভাবতে লাগে যে নিশ্চয়ই খুব দ্রুতই সন্ধ্যা হয়ে যাবে। তাই লিমসান চলগিওকে বলে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করো, আমি প্রমাণ করবো যে আমি লিমসান না। এদিকে জিয়ং এখনো মিজিনকে খুঁজছিল। পুরো হসপিটালে খোঁজা সত্ত্বেও মিজিনকে না পাওয়ার পর জিয়ং এর মনে পড়ে বেসমেন্টের সেই রুমের কথা, তাই সে দ্রুত ওইখানে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও লিমসান চেঞ্জ হয় না, তাই চলগিও আবারও তাকে সেই ইনজেকশনটা দিতে যায়। বাট এতক্ষণে জিয়ং ওখানে পৌঁছে গেছে আর দরজা ভাঙার জন্য জোরে জোরে লাথি মারা শুরু করে। এবং ভিতরে আসার পর চলগিওর সাথে তার অনেক মারামারি হয়, আর এতক্ষণে লিমসানও মিজিনে পরিণত হয়েছে। অনেকক্ষণ ধরে মারামারির পর চলগিও বেহুশ হয়ে গেলে জিয়ং এসে মিজিনের হাত খুলে দেয়, আর সাথে সাথে মিজিন জিয়ংকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। সে অনেক ঘাবড়ে গেছে। এরপর জিয়ং তাকে সান্ত্বনা দিতে লাগে, বাট হঠাৎ করে মিজিন বেহুশ হয়ে যায়। তাই অ্যাম্বুলেন্সের মধ্যে জিয়ং মিজিনের হাত ধরে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে ইন্টারোগেশনের সময় চলগিও বলে আমি মিজিনকে কিডন্যাপ করি নাই। মারামারির সময় জিয়ং এর গাল কেটে গিয়েছিল। তো মিজিনের জ্ঞান ফেরার পর সে এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, আর জিয়ং তার হাতের জখম নিয়ে চিন্তা করছিল। এভাবে তারা নিজেদের কষ্ট বাদ দিয়ে একে অন্যের খেয়াল রাখছিল। কিছু সময় পর জিয়ং মিজিনকে তার বাসায় ড্রপ করে। পরদিন সকালে অফিসে এসে লিমসান জানতে পারে সবাই বলাবলি করছে যে চলগিও নায়নের মার্ডার করেছে। কো আবারও লিমসানের টেবিলে কফি রেখে চলে গেলে জু বলতে থাকে লাস্ট কয়দিন ধরে জুয়ের আনা কফি লিমসান খাচ্ছে না। আপনার কি মনে হয় ওদের ব্রেকআপ হয়ে গেছে?
এটা শুনে জিউং অবাক হয়ে যায়, কারণ সে তো ভাবছিল কো মিজিনকে ডেট করছে। এবার হাসতে হাসতে জিউং জুকে জিজ্ঞেস করে কো আর লিমসান ডেট করছে। তখনই লিমসান এসে এটা শুনে হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করে এই ফালতু কথা কে বলেছে। কো মিজিনকে ডেট করছে না এটা ভেবে ভেবে জিউং বারবার হাসতে থাকে। এতক্ষণে লিমসান বুঝে যায় যে এই রুমার জু ছড়িয়েছে, তাই সে জুকে পিটাতে লাগে। রাতে মিজিনের বাসার সামনে জিউং আসে, তো মিজিন বাইরে গিয়ে দেখা করলে জিউং তাকে এক প্যাকেট চা দেয়। এই চা খেলে রাতে ঘুম ভালো হয়। চলে যাওয়ার সময় হাসতে হাসতে জিউং বারবার ঘুরে ঘুরে মিজিনকে দেখছিল। ঘুমের মধ্যে মিজিন চলগিওকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে, যে চলগিও তাকে আবারও কিডন্যাপ করেছে। তাই সে ঘুমাতে না পারে উঠে সেই চাটা বানিয়ে খায়। পরদিন অফিসে জিউং চলগিওকে অনেক ইন্টারোগেট করার পরেও সে মুখ খোলে না। এটা শুনে লিমসান জিউংকে রিকোয়েস্ট করে যে আমাকে একটা সুযোগ দিন, আমি একটু কথা বলে দেখি। লিমসান এসে চলগিওকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওর মধ্যে সে লিমসান থেকে মিজিনে পরিণত হচ্ছিল। এটা দেখে চলগিও অনেক রেগে যায় আর ব্যাপারটা মোটেই বিশ্বাস করতে চায় না। লিমসান তাকে বলে কালপ্রিটকে ধরতে আমাকে সাহায্য করো। সে বলে নায়ন যখন মারা গিয়েছিল আমি ওই দিন ওইখানেই ছিলাম। আমি কালপ্রিটের ফেস দেখে নেই, বাট সে আমারটা দেখেছে। হয়তো আমি নেক্সট টার্গেট, তাই প্লিজ আমাকে হেল্প করো। জুয়ের সাথে দেখা হলে গায়ং জানতে পারে যে মিজিন কিডন্যাপ হয়েছিল, তাই সে কাঁদতে কাঁদতে মিজিনের বাসায় যায়। কাঁদতে কাঁদতে সে মিজিনকে জিজ্ঞেস করে তুমি কিডন্যাপ হয়েছ আর আমাকে জানাও নাই। কথা বলতে বলতে তারা দুইজনেই কাঁদতে থাকে। জু আবারও জিয়ং এর বাসায় এসেছে। তখন জিয়ং দেখে জুয়ের ফোনে তার ওয়াইফাই কল এসেছে, বাট কলটা ভুল করে রিসিভ হয়ে গেলে জিয়ং শুনতে পায় যে ওটা একটা স্প্যাম কল। তাই সে জুকে জিজ্ঞেস করে স্প্যাম কলকে তুমি কেন তোমার ওয়াইফের নামে সেভ করে রেখেছ। এতে জু হাউমাউ করে কাঁদতে লাগে। আসলে বিয়ের কার্ড বিতরণের পরে জুয়ের গার্লফ্রেন্ড তার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এদিকে মিজিন গায়ংকে বলছিল সন্ধ্যা হয়ে যাবার পরেও তার মিজিনে পরিণত হতে কিছু টাইম লাগছে, মানে সে লিমসানের রূপে আগের চেয়েও বেশি সময় থাকছে। তারা ভয় পাচ্ছিল যে এভাবে চলতে থাকলে একসময় মিজিন হারিয়ে যাবে আর সে পুরোপুরি ভাবে বয়স্ক মহিলা লিমসানে পরিণত হবে। এবার গায়ং তাকে বলে যে কিলারকে ধরলে হয়তো তোমার এই প্রবলেম ঠিক হয়ে যাবে। পরদিন অফিস শেষে লিমসান এসে পুলিশ স্টেশনের বাইরে বসে থাকে। সে ভাবছিল নায়নের মৃত্যুর উইটনেস হিসেবে যদি আমি পুলিশ স্টেশনে যেয়ে সাক্ষী দেই তাহলে কালপ্রিট আমার ব্যাপারে জেনে যাবে। এরপর সে যখন আমাকে মারতে আসবে তখন তাকে অ্যারেস্ট করা পসিবল হবে, কারণ এতদিনের ইনভেস্টিগেশনের পরেও পুলিশের কোনো ধারণাই নেই যে কালপ্রিট আসলে কে। তো সন্দেহ হলে সে মিজিনে পরিণত হয়। এরপর সে পুলিশ স্টেশনের ভিতরে যায়, বাট পুলিশটা জিয়ংকে কল করে, কারণ জিয়ং ওই কেসের ইনচার্জ প্রসিকিউটর। মিজিন সাক্ষী দিতে গিয়েছে শুনে জিয়ং দ্রুত ওইখানে আসা আর টেনে মিজিনকে বাইরে নিয়ে আসা। মিজিন নিজের সেফটির কথা চিন্তা না করে এখানে সাক্ষী দিতে এসেছে দেখে জিয়ং তার পর অনেক চিল্লাপাল্লা করে, বাট মিজিন বলতে থাকে এভাবে লুকিয়ে থাকলে কিছুই সলভ হবে না, আমি অনেক ভয় পাচ্ছি, কিছু না করে চুপচাপ এভাবে বাসায় বসে থাকতে পারছি না। দেন জিয়ং তাকে হাক করে বলে আমি প্রমিস করছি আমি কালপ্রিটকে অ্যারেস্ট করবো। এরপর সে মিজিনের চোখের পানি মুছে দিয়ে তাকে কিস করে। মিজিনকে বাসায় ড্রপ করার পর জিউং তাদের কাপল হওয়ার ব্যাপারে কথা বললে মিজিন সেটাকে গোপন রাখতে চায়। সে মনে মনে ভাবে লিমসানের প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত সে এটাকে গোপন রাখবে। বাসায় ঢোকার পর মিজিন বুঝতে পারে তারা যখন কাপল হওয়ার ব্যাপারে কথা বলছিল এইসব কথা তার বাবা শুনে ফেলেছে। সে বাবাকে বলে মার কাছ থেকে এগুলো সবকিছু গোপন রাখতে। পরদিন অফিসে জু নোটিস করে যে জিউং আর লিমসান অনেক ব্লাশ করতে করতে মেসেজ করছিল। অফিসের মধ্যে লিমসান কোকে দেখে লুকিয়ে যায়, তবুও তার কোয়ের সাথে দেখা হয়। কো তাকে বলে আমাকে অ্যাভয়েড করবে না। রাতে খাবার সময় জিয়ং মিজিনের সাথে চ্যাট করছিল। মিজিন ল্যাপটপ দিয়ে চ্যাট করছিল। কল করার জন্য ফোন খুঁজতে লাগলে তার মনে পড়ে সেটা সে প্রসিকিউটর অফিসে রেখে এসেছে। এবার সে ইমাজিন করতে লাগে ওই ফোনে যদি মিজিনের জন্য কোনো কল আসে তাহলে জিয়ং বুঝে যাবে যে লিমসান আর মিজিন সেম। তাই সে ফোন ফেরত আনার জন্য দ্রুত প্রসিকিউটর অফিসে আসে। ফোন নিয়ে বেরিয়ে যাবার আগে ওখানে জিয়ং চলে আসে। সে লিমসানের টেবিলের নিচে লুকায়। জিয়ং রুমে ঢুকে অন্যদিকে ঘুরে ফোনে কথা বলছিল, এই ফাঁকে মিজিন টেবিলের নিচ থেকে বেরিয়ে চলে যায়। দরজা নড়তে দেখে জিয়ং এর একটু সন্দেহ হলে সে বাইরে বেরিয়ে এসে চেক করে। তখন এসে দেখে মিজিনকে। সে মিজিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তো মিজিন বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এতে জিয়ং অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়ং তাকে তার রুমে নিয়ে যায়। রুমে গিয়ে মিজিন লিমসানের টেবিল মানে নিজের টেবিলের দিকে ইমোশনাল ভাবে তাকিয়ে থাকে। এরপর সে লিমসানের চেয়ারে বসা। এরপর জু কফি আর কেক নিয়ে আসলে তারা একসাথে খেতে খেতে অনেক গল্প করে। নিজের আসল রূপে এখানে আসতে পারে মিজিন আজকে অনেক খুশি। মিজিনকে বাসায় পাঠিয়ে দিয়ে জিয়ং আর জু সারা রাত ধরে কাজ করে। পরদিন জিয়ং আবারও চলগিওকে ইন্টারোগেট করে, বাট এবারও সে কোনো প্রশ্নের উত্তর দেয় না।
চলগিও একবার লিমসানের সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করে। লিমসান আসলে চলগিও তাকে জিজ্ঞেস করে তুমি কালপ্রিটকে কিভাবে ধরবে। তখন লিমসান বলে গাড়ি থেকে আমি একটা স্মেল পেয়েছি, বাট ওটা কিসের স্মেল আমি জানি না। এরপর চলগিও এত বছর ধরে যাদেরকে ফ্যান্টানিল সাপ্লাই করেছে তাদের নামের লিস্ট জিওংকে দেয়। এরপর সিনিয়র ইন্টার্নদের মধ্যে যে লোকটা আগে ডিটেকটিভ ছিল সে জিওংকে জানায় যে চলগিওর হাত কাঁপার প্রবলেম আছে, তাই তার পক্ষে মার্ডার করা পসিবল না। এই কেস নিয়ে প্রসিকিউটর তাক জিওং এর সাথে কথা বলছিল। তাদেরকে একসাথে হাসতে দেখে লিমসানের পিত্তি জ্বলে যায়। তারা দুজন এখন থেকে একসাথে এই কেসের উপর কাজ করবে। প্রসিকিউটর তাক জিওংকে জিজ্ঞেস করে এই কেস শেষে আমি সোল যাব, তুমি কি আমার সাথে যাবা। এরপর দেখানো হয় রাতে দ্রুত কাজ শেষ করে জিওং মিজিনের সাথে দেখা করতে তার বাসার সামনে আসার পর জিওং তাকে বলে আমাদের তো তেমন একটা দেখা হচ্ছে না, তো উইকেন্ডে আমরা লাঞ্চে মিট করি। এতে মিজিন বলে না, লাঞ্চ টাইম তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আমরা সন্ধ্যার পরে মিট করি। মিজিনের এই কথাগুলি জিওং এর খুব অদ্ভুত লাগে। আসলে জিওং প্রসিকিউটর তাকের অফার রিজেক্ট করে দিয়েছিল। পরদিন অফিসে জিওং লিমসানকে জিজ্ঞেস করে আপনি কি জানেন মিজিনের জব কি, ও কখনোই দিনে দেখা করতে চায় না। এতে লিমসান জিওংকে বলে ওর কোনো রিজন থাকতে পারে, তোমার এই প্রাইভেসি রেসপেক্ট করা উচিত। ও সূর্যে অ্যালার্জিও থাকতে পারে। উইকেন্ডে জু নিজের আর জিওং এর জন্য রান্না করে। আজকে লিমসান গাঙার বাসায় পালিয়েছে, কারণ এই চেহারা নিয়ে সে উইকেন্ডে বাসায় থাকতে পারবে না। জিওং মিজিনের ব্যাপারে এইসব কথা জুকে বলেছে। এতে জু বলে আমি তো ইনভেস্টিগেটর, আমি গাঙার বাসায় গিয়ে দেখছি। জু আসলে গায়াং দরজা খোলে। গাঙার বেশ কিছুদিন ধরে জুয়ের উপর ক্রাশ ছিল, তাই লিমসান তাকে ভাগিয়ে দিতে বললেও গায়াং তার সাথে গল্প জুড়ে দেয়। তারা অলমোস্ট কিস করতে গেলে লিমসান রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর জু নিচে আসার পর জিওং তাকে প্রশ্ন করতে লাগে যে কি দেখেছে, কি হয়েছে, বাট সেসব কিছু না শুনে জু গায়াং এর প্রশংসা করেই যাচ্ছিল। এরপর লিমসান গায়াংকে বলে জু বিবাহিত। এতে গায়াং আর কষ্ট পায়। জেলে বসে চলগিও লিমসানের বলা সেই স্মেলের কথা ভাবছিল। ভাবতে ভাবতে হঠাৎ সে কিছু একটা রিয়েলাইজ করে। পরদিন অফিসে তাক এসে জিওংকে কফি খেতে ডাকলে সে তাকের সাথে যায়। লিমসানও তাদের পিছনে যায়। সারা রাত কাগজপত্র ঘাটাঘাটি করে তাক একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছে। এরপর তাক জিওংকে অফিস এসে দেখা করার কথা বললে লিমসান ওখানে চিল্লাপাল্লা করে ভেন্ডারিং মেশিনকে লাথি মারতে থাকে। তখন জিওং উঠে তার ড্রিঙ্ক বের করে দেয়। আজকে বাইরে দাঁড়িয়ে দেখে সিনিয়র ইন্টার্ন তার আইডেন্টিটি লুকিয়েছে এই চিঠিটা ওই অফিসারই একজন ক্লিনিং লেডি দরজার সামনে রেখে গেছে। তখনই লিমসান চলে আসে, সেও এটা দেখে। এরপর লিমসান গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করে এই কাগজ রাখতে তোমাকে ওখানে কে বলেছে। মহিলা প্রথমে বলতে চায় না, বাট লিমসান অনেক জোরাজোরি করার পর সে ওই কাগজ রাখতে বলা মহিলার ঠিকানা দিয়ে দেয়। এরপর কো আর লিমসান ওই ঠিকানায় আসে, বাট আবারও কো গাড়িতে থাকে লিমসান ওই বাড়ির মধ্যে যায়। এই মহিলা লিমসানকে প্রথমে কিছুই বলতে চায় না, বাট তারপর সে পেপারে আসে একটা ছবি দেখিয়ে বলে এই মহিলা ওখুই না, ওখুই আমার ফ্রেন্ড, আমি তাকে চিনি, বাট এই মহিলা ওখুইয়ের নামে ওইখানে কাজ করছে। তাই লিমসান জুকে কল করে ওই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে। ওইখান থেকে ফেরার সময় কল লিমসানকে জিজ্ঞেস করে জিওং কি তোমার সিক্রেট জানে। লিমসান বলে যে না, আমি তাকেও কিছুই বলিনি। এতে কো বলে কখনো কোনো প্রবলেম হলে আমাকে কল করবা। রাতে জিওং আর মিজিন একটা রেস্টুরেন্টে ডেটে আসা। রাতে মিজিন বাসায় ফিরে কিছু পড়াশোনা করতে করতে টেবিলে ঘুমিয়ে যায়। এর মধ্যে পরদিন সকাল হয়ে যায় আর সে আবারও লিমসানে পরিণত হয়। মিজিন জিওংকে কিছুই জানাচ্ছে না বলে সে হঠাৎ করে বন্ধের দিনে মিজিনের বাসায় চলে আসা। জিওং আসায় মিজিনের বাবা বারবার তাকে ঘুম থেকে ডাকছিল। জিওং তাদেরকে জিজ্ঞেস করে গায়াং এর আন্টি কি আপনাদের বাসায় এসেছে। এতে মিজিনের মা বলে গায়াং এর তো কোনো খালা নেই। এরপর জিওং জিজ্ঞেস করে লিমসান নামের কাউকে চিনেন। এতে মা জিওংকে জিজ্ঞেস করে তুমি আমার বোনকে কিভাবে চেনো। এতে জিওং বুঝতে পারে যে অফিসের যে লিমসানের কথা জিওং বলছে এনারা তাকে চিনা না। মিজিন এখনো আসেনি বলে মা এসে বাড়ির থেকে রুমের তালা খোলায়। ভিতরে এসে তারা দেখে মিডিল এজের সেই মহিলা তাদের দেয়াল টপকে পালাচ্ছে। এরপর লিমসান রাস্তায় দৌড়ে পালাতে থাকে, মা বাবাও তার পিছনে যায়। এটা দেখে জিওংও তাদের পিছনে যায় আর তারা সবাই মিলে লিমসানকে খুঁজতে লাগে। মা পুলিশকেও কল করে। অনেকক্ষণ ধরে খোঁজার পর তারা লিমসানকে পায়। পুলিশও তাকে অ্যারেস্ট করে। লিমসান হুডি পরে তার মুখ ঢেকেছিল। মা ওই হুডি নিয়ে টানাটানি করতে করতে বলতে থাকে আমার মেয়ের জামা তুমি কেন নিয়েছ, ফেরত দাও। অনেক টানাটানির পর লিমসান এবার বিরক্ত হয়ে হুডি খুলে তার মায়ের গায়ে ছুড়ে মারে। এর মধ্যে জিওং চলে আসলে লিমসান আবারও তার মুখ ঢেকে বসে থাকে, বাট জিওং তাকে চিনে ফেলে লিমসান বলে ডাক দেয়। এরপর পুলিশ স্টেশন থেকে বাইরে এসে জিওং লিমসানকে অনেক প্রশ্ন করতে থাকে, বাট কোনো উত্তরই লিমসানের পক্ষে দেওয়া সম্ভব না। বাসায় এসে মিজিনের মা তার হাজবেন্ডকে বলতে থাকে ওই মহিলাকে আমার খুবই চেনা চেনা লাগছিল, ওনার চেহারার সাথে লিমসানের চেহারার মিল আছে।
বাসার সামনে গায়ংয়ের আবারও জুয়ের সাথে দেখা হলে সে জুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কারণ গায়ং ভাবছিল জুয়ের পার্টনার আছে, তবুও সে তার সাথে ফ্লার্ট করছে। গায়ং মিজিনের বাসায় এসেছে, সে মানসিকভাবে পুরোই ভেঙে পড়েছে। আসলে জিয়ং বুঝতে পেরেছে যে লিমসান গায়ংয়ের খালা না, এছাড়াও সে মিজিনের খালার আইডেন্টিটি চুরি করেছে। মিজিন এবার ভাবছিল তার জব তো চলে যাবেই, প্লাস আইডেন্টিটি চুরি করার জন্য তার জেল হবে। তাই মিজিন কাঁদতে কাঁদতে তার রেজিগনেশন লেটার লেখা। সকালে লিমসানের কাছে চলগিওর পাঠানো সেই এজেন্সির ডিটেকটিভটা আসা। সে লিমসানকে একটা ফুল দিলে লিমসান রিয়েলাইজ করে এই ফুলের স্মেলটাই সে ওই দিন গাড়ি থেকে পেয়েছিল। এই ফুলটা হলো পপিজ, কিলারের গাড়ি থেকে এই স্মেলটাই আসছিল। ব্যাকগ্রাউন্ড চেক করে জু বুঝতে পারে এখানে কর্মরত অক্ষয় আসলে অক্ষয় না, তার আসল নাম ইয়নশিম। অফিসে এসে লিমসান তার রেজিগনেশন লেটার দিলে জিয়ং আবারও তাকে অনেক প্রশ্ন করতে লাগে, বাট লিমসান বলতে থাকে আমি খুবই দুঃখিত। খালা লিমসানের আইডেন্টিটি চুরি করার জন্য জিয়ং তাকে অনেক কথা শোনায়, এতে লিমসান কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে মিজিনের বাবা এক মহিলার ঠিকানা নিয়ে তার ক্যাফেতে যায়। এবার লিমসান তার জিনিস প্যাক করে চলে যেতে লাগলে জু এসে তাকে অক্ষয়ের সত্যি বলে। এরপর সে জানতে পারে অক্ষয় আজকে কাজে আসেনি। এরপর অক্ষয় সেজে থাকা ইয়নশিমকে দেখানো হয়। পা থেকে মাথা পর্যন্ত সেসব দামি জিনিসপত্র পরা ছিল, আর তার বয়সও অনেক কম। এরপর 20 বছর আগের কাহিনী দেখানো হয়, যে চলগির ওয়াইফ তার সব সম্পত্তি নিয়ে একটা মোটেল রুমে লুকিয়েছিল। ওইখানে তার ট্রিটমেন্ট করতে ইয়নশিম আসা। এরপর সে চলগির ওয়াইফকে মার্ডার করে সেই সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। এরপর সে ব্যাংকে গিয়ে লিমসানের কাছে চলগিওর ওয়াইফের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায়, বাট চলগিও তো আগে থেকে লিমসানকে বলে রেখেছিল যে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করলে তাকে কল করে জানাতে। তাই লিমসান চলগিওকে কল করে, বাট তখন চলগিওর ইন্টারোগেশন চলায় চলগিও কল রিসিভ করতে পারে না। এতে ইয়নশিমের একটু ডাউট হয় আর সে চলে যায়। তাই রাতে যখন খালা লিমসান বাসায় যাচ্ছিল তখন ইয়নশিম এসে তারও মার্ডার করে। এই মার্ডারটা জিয়ং এর মা দেখে ফেলেছিল, তাই কিছুদিন পর তাকেও মরতে হয়। মিজিনের বাবা যে দোকানে এসেছে সেটা আসলে ইয়নশিমের। জো ইয়নশিমের সব কথা জিয়ংকে রিপোর্ট করার পর তারা এটা পুলিশে রিপোর্ট করে। লিমসান গিয়ে ইয়নশিম লকার ভেঙে তার জিনিসপত্র চেক করতে লাগে। 20 বছর আগে মিজিনের বাবা তার শালিকাকে খোঁজার জন্য ইয়নশিমের কাছে গিয়েছিল। সে আবারও একই রিকোয়েস্ট নিয়ে ইয়নশিমের কাছে এসেছে। তখন মিজিনের বাবার ফোনে কল আসলে ছবিটা দেখে চিনে যায় যে এটা মিজিন। এরপর সে বাবাকে জিজ্ঞেস করে এটা আপনার মেয়ে? বাবা বলে যে হ্যাঁ, এটা আমার মেয়ে মিজিন। ওই দিন গাড়িতে মিজিন যে কিলারকে দেখেছিল সেটা ইয়নশিম ছিল। লকার সার্চ করে লিমসান ওর মধ্যে সেই পপি ফ্লাওয়ার পায়। এরপর দেখানো হয় ইন্টারদের ইন্টারভিউ দিয়ে ইয়নশিম ওখানে গিয়েছিল। তখন আসলে অক্ষয়ের চাকরি হয়ে গেলে ইয়নশিম তাকে মার্ডার করে তার আইডেন্টিটি চুরি করে। এরপর লিমসান জিয়ংকে কল করে বলে ওই দিন গাড়িতে যে কালপ্রিট ছিল সে আর কেউ না, ইয়নশিম। এরপর মিজিনের ফোনে তার আহত বাবার একটা ভিডিও আসে। দেন বাবার নাম্বার থেকে কল আসলে লিমসান অনেক ঘাবড়ে গিয়ে ফোন রিসিভ করে। ইয়নশিম তাকে বলে তোমার বাবাকে সুস্থ দেখতে চাইলে কাউকে কোনো কিছু না জানিয়ে আমার পাঠানোর ঠিকানায় চলে আসো। এরপর লিমসান ওই ঠিকানায় আসে, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনে পরিণত হয়। এরপর ইয়নশিম মিজিনকে একটা রেস্ট্রিক্টেড নাম্বার থেকে কল করে বলে আমি লোকেশন চেঞ্জ করে দিয়েছি, নতুন লোকেশনে আসো। মিজিন দ্রুত দৌড়ে এসে তার বাবার ফোনে কল দেয়। ফোন খুঁজে পেয়ে সেটা উঠানোর সাথে সাথে পিছন থেকে ইয়নশিম এসে তার মাথায় অনেক জোরে আঘাত করে, আর এতে মিজিন বেহুশ হয়ে যায়। এরপর গায়ং তার ফোন চেক করে দেখে মিজিন তাকে অনেকবার কল করেছিল। এছাড়াও মিজিন তাকে একটা টেক্সট লিখেছে যে ফোনে আমাকে না পেলে দ্রুত পুলিশকে জানাবা। তাই গায়ং এটা জুকে জানায়। এরপর জিয়ং লোকেশন ট্র্যাকার থেকে মিজিনের ঠিকানা বের করলে বুঝতে পারে যে ওইখানেই মিজিনের কিলারের সাথে দেখা হয়েছিল। এরপর জিয়ং দ্রুত ওইখানের উদ্দেশ্যে রওনা হয়। মিজিনের জ্ঞান ফিরলে সেই ইয়নশিমকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। জিয়ং ওই লোকেশনে এসে মিজিনের বাবার ফোন পায়। এইখানেই মিজিনের মাথায় আঘাত করা হয়েছিল। ওইখানে সার্চ করার পর পুলিশেরা মিজিনের বাবাকে খুঁজে পেয়ে উদ্ধার করে। পুলিশ জিয়ংকে জানায় এখান থেকে খুব কাছে ইয়নশিমের আগের বাসাটা। তো জিয়ং সেটার ঠিকানা নিয়ে নেয়। মিজিনের পকেটে একটা চাকু ছিল, সেটা দিয়ে এবার সে লুকিয়ে লুকিয়ে হাতের দড়িটা কাটার চেষ্টা করে। মিজিন ইয়নশিমকে জিজ্ঞেস করে আমার খালাকে তুমি মেরেছো তাই না? ইয়নশিম সেটার ঠিকভাবে কোনো উত্তর দেয় না। এর মধ্যে মিজিন হাত খুলতে পারলে তারপর সে এই দৌড় না সেই দৌড়। ইয়নশিমের আগের বাসা পুলিশ সার্চ করছিল। জিয়ং ওখানে এসে নোটিস করে বাসার পাশে একটা গোডাউনের মতো ঘর আছে। এখানে সে মিজিনের ফোন পায়, মানে কিছুক্ষণ আগে মিজিন এইখানেই ছিল। পালায় না গেলে এখন সে উদ্ধার হয়ে যেত। এবার পুলিশের জিয়ং মিলে আশেপাশের এলাকা খোঁজা শুরু করে। অনেকক্ষণ ধরে দৌড়ে মিজিন একটা জায়গায় লুকিয়েছিল, আর ইয়নশিম তাকে খুঁজে বেড়াচ্ছিল।
পালিয়ে যাবার আগে মিজিন ওখান থেকে একটা ইঞ্জেকশন নিয়ে নিয়েছিল। এবার হঠাৎ করে মিজিন বেরিয়ে ইয়নশিমের গায়ে সেই ইঞ্জেকশনটা পুশ করার ট্রাই করে, বাট সে ইয়নশিমের সাথে পেরে ওঠে না। এবার ইয়নশিম তাকে কুড়াল দিয়ে আঘাত করতে গেলে সে খালা লিমসানকে দেখতে পায়। এতে সে বারবার বলতে থাকে, তুমি এখানে কি করছো, আমি তো তোমাকে অনেক আগেই মেরে ফেলেছি। এই সুযোগে মিজিন উঠে ইঞ্জেকশনটা ইয়নশিমের পায়ে লাগিয়ে দেয়। এরপর সে ভয়ে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। কিছু সময় পর জিয়ং এসে দেখে গাছের সাথে ইয়নশিম বাঁধা। সে এটা পুলিশকে ইনফর্ম করে আবারও মিজিনকে খুঁজতে লাগে। এরপর জিয়ং এখানে সে মিস্টেরিয়াস বিড়ালটাকে দেখতে পায়। সেটাকে ফলো করতে লাগলে সে মিজিনকে খুঁজে পায়। আহত অবস্থায় মিজিন হাঁটছিল আর হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। এর মধ্যে সকাল হয়ে গেলে সে লিমসানের রূপে ফেরত আসে। এবার জিয়ং কাছে আহত লিমসানকে রাস্তা থেকে কোলে তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় পুলিশ মাটি খুঁড়ে দুটো কঙ্কাল পেয়েছে, যার মধ্যে একজনের হাতে একটা আংটি পরা। এই আংটি দেখে জিয়ং এর মনে পড়ে যে ছোটবেলায় সে তার মাকে এই আংটিটা দিয়েছিল, তার মানে এটা তার মায়ের কঙ্কাল। সে ওই কঙ্কালটার পাশে বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছোটবেলায় তার মায়ের কথা মনে করতে থাকে। হসপিটালে লিমসানের পাশে গায়াং বসেছিল। লিমসানের জ্ঞান ফেরার সাথে সাথে সেটাই জিজ্ঞেস করে তার বাবা কোথায়, কি অবস্থায় আছে। তো গায়াং বলে সেও উপরতলায় অ্যাডমিট, বাট সে সুস্থ আছে। এই ফেস নিয়ে তো লিমসান তার বাবা মায়ের সামনে আসতে পারবে না, তাই সে দূর থেকেই তার অসুস্থ বাবাকে দেখছিল। রাতে মিজিন এসে তার বাবার সাথে দেখা করে। তখনই তার মায়ের কাছে পুলিশের কল আসে যে লিমসানের কঙ্কাল পাওয়া গেছে। জিয়ং ইন্টারোগেশন রুমে আসলে ইয়নশিম তাকে বলে, তোমার মা মারা যাওয়ার আগে অনেক বেগ করেছিল। সে বারবার বলছিল আমার ছেলে বাসায় আমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আমাকে মেরো না। এই বলতে বলতে ইয়নশিম হাসতে লাগে। এগুলো শুনে জিয়ং এর অনেক রাগ হলে সে ওখান থেকে বেরিয়ে আসে। লিমসান এসে জেলে থাকা চলগেওকে জানায় অনেকদিন পেরিয়ে গেছে বলে আগের মার্ডার গুলোর সাজা হবে না, বাট নাহেয়ান আর ওখুইকে মার্ডার করার জন্য ইয়ানশিমের সাজা হবে। মিজিন জিয়ং এর কল ইগনোর করছিল বলে সে মিজিনের বাসার সামনে আসে। এরপর মিজিন তাকে বলে, তুমি এতদিন ধরে যে প্রশ্নগুলো আমাকে করতা সেটার আমি আজকে উত্তর দেব। এই বলে মিজিন হেজিটেট করতে লাগলে জিয়ং তাকে বলে, মিজিনই লিমসান, এইটাই বলবা? তো মিজিন এবার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলা, কবে থেকে? আসলে মিজিন বেহুশ হয়ে যাওয়ার দিন সকাল হওয়ায় সে যখন লিমসানে পরিণত হচ্ছিল এটা জিয়ং দেখে ফেলেছিল। এরপর মিজিন বলে, আমার কৃতকর্মের দায়িত্ব আমি নিজে নেব, তো আমরা ব্রেকআপ করি। জিয়ং বলতে থাকে, এইসবে আমার কিছুই যায় আসে না। তবুও মিজিন বলে, আমি তোমার বোঝা হয়ে থাকতে চাই না। বাসায় গিয়ে মিজিন অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়। প্রসিকিউটর তাকে সে বসকে রিপোর্ট করে যে সিনিয়র ইন্টার্ন লিমসান রিসেন্টলি যে কঙ্কাল লিমসানকে পাওয়া গেছে তার আইডেন্টিটি চুরি করে এতদিন এখানে জব করেছে, আর এই ব্যাপারটাকে জিয়ং রিপোর্ট থেকে সরিয়ে দিতে চায়। বস তাকে ওকে বলে দেয়। এদিকে মিজিনের মায়ের অবস্থা খুবই খারাপ। সে এতদিন ধরে আশায় ছিল তার বোন ফিরে আসবে, বাট কঙ্কাল দেখার পর তার সব আশা ভেঙে গেছে। মায়ের অবস্থা দেখে মিজিন লিমসান রূপেই তার মায়ের সামনে আসে। মা খুশি হয়ে তাকে দেখে বলে, তুমি লিমসান তাই না, তুমি আমার সে হারিয়ে যাওয়া বোন। এই বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনে পরিণত হয়। এরপর তার মা আর বাবা তাকে দেখে ভয় পেয়ে যায়। এরপর মা কাঁদতে কাঁদতে বলা শুরু করে, আমার মেয়ের সাথে এটা কি হচ্ছে। এদিকে চলগেউর 3 বছরের সাজা হয়েছে। পর লিমসান তার বাকেট লিস্ট লেখা শুরু করে। যদি সে কখনো লিমসানের এই প্রবলেম সলভ করতে না পারে, এই কারণে সে আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। সুস্থ থাকার জন্য সে জিমে ভর্তি হয়, ইন্স্যুরেন্স কিনে আর নার্সিং হোমও খুঁজে রাখে। এরপর সে তার ফ্যামিলির সাথে অনেক ট্রিপেও যায় আর তার মায়ের দোকানে হেল্প করে। এইগুলি সব তার বাকেট লিস্ট। মিজিনের মা বাবা তার এই পরিবর্তন মেনে নেওয়ার চেষ্টা করছিল। এরপর লিমসান তার ফ্রেন্ড গায়াং এর সাথে বাইরে ঘুরে বেড়ায়। সবাই তাদের মা মেয়ে মনে করছিল, বাট সবকিছুতে লিমসানের তার অফিস লাইফ আর জিয়ং এর স্মৃতি মনে পড়ছিল। জিয়ং সোল চলে যাবে বলে সে মিজিনের ফ্যামিলির সাথে শেষবার দেখা করতে আসে, বাট মিজিনের সাথে তার আর দেখা হয় না। মিজিন আবারও পড়াশোনা শুরু করেছে। একদিন মিজিন ঘুমের মধ্যে উঠে দেখে তার সামনে লিমসান বসা। লিমসান তাকে বলে, আমি চলে যাচ্ছি, তুমি নিজের জীবন ভালোভাবে বাঁচো। এতে ইমোশনাল হয়ে লিমসান আর মিজিন দুইজনেই কাঁদতে থাকে। এটা আসলে মিজিনের স্বপ্ন ছিল। এদিকে জিয়ং সোলে যাওয়ার জন্য তার বাসার সবকিছু প্যাক করা শুরু করে। দিনের বেলায় মিজিন হিসেবেই কোর্টে ইয়ানশিমের বিপক্ষে সাক্ষী দিতে আসে। এত অপরাধ করার জন্য ইয়ানশিম মৃত্যুদণ্ড পায়। জিয়ং যখন অফিস থেকে চলে যাচ্ছিল বাকিরা তার সাথে দেখা করতে আসে। দূর থেকে মিজিনও তাকে দেখছিল। মিজিন আর গায়াং এর ফ্যামিলি মিজিনের বাসায় একসাথে সব ডিনার করছিল। জিয়ং শেষবারের মতো মিজিনের সাথে দেখা করতে এসে বাহির থেকে তাদের গল্প হাসি শুনতে পেয়ে চুপ করে চলে যায়।
কিছু সময় পর মিজিন বাইরে এলে দেখে জিয়ং তাকে সে ক্যাকটাসটা ফেরত দিয়ে গেছে। কো আবারও তার নিজের লাইফে ফিরে গেছে। সে এবার নতুন একটা মিউজিক অ্যালবাম পাবলিশ করেছে। গায়ং আর জু এর মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হওয়ার পর তারা ডেট করা শুরু করেছিল, আর আজকে জু গায়ংকে অনেক সুন্দরভাবে প্রপোজ করে। এরপর 6 মাস পেরিয়ে যায়। জিয়ং যখন তার কলেজের সাথে খাচ্ছিল, সে জিয়ংকে এবার চাকরি পাওয়া নতুন ইনভেস্টিগেটর সম্পর্কে বলছিল। এইসব গল্প শুনে জিয়ং এর লিমসানের কথা মনে পড়ে যায়। এই লোকটা এতক্ষণ ধরে মিজিনের কথা বলছিল। এরপর জিয়ং আর মিজিনের দেখা হলে তারা দুজনই খুব অবাক হয়। মিজিন যে প্রসিকিউটরের আন্ডারে কাজ করছিল, সেই লোকের মিজিনকে অনেক পছন্দ হয়েছে। তাই সে মিজিনের সাথে ফ্লার্ট করছিল, আর জিয়ং লুকিয়ে লুকিয়ে সেটা দেখে রাগ হচ্ছিল। আর না পেরে জিয়ং তার নাক ঢুকিয়ে দেয়। মিজিন সেই ক্যাকটাসটাও সাথে করে নিয়ে এসেছে দেখে জিয়ং অনেক খুশি হয়। মিজিনকে দেখতে দেখতে খুশিতে জিয়ং সেই ক্যাকটাসটা ধরে ফেললে তার হাতে কাটা ফুটে যায়। তাই মিজিন তার হাতের কাটাগুলো তুলতে লাগলে তাদের মধ্যে ফাইনালি কথা হয়। এতে তারা দুইজনেই ব্লাশ করতে থাকে আর জিয়ং মিজিনকে কিস করে। জিয়ং তাকে বলতে লাগে, তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। এরপর তারা হাত ধরে রাস্তা দিয়ে একসাথে হাঁটতে থাকে, আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।